আজকে আমি ক্লাস নেব অ্যালগরিদম অ্যান্ড ফ্লোচার্টের উপর। ওকে, তো এই ক্লাসে আমরা জানবো অ্যালগরিদম কি, অ্যালগরিদমের ক্যারেক্টারিস্টিক কি রয়েছে, কিভাবে অ্যালগরিদম লিখতে হয় এবং অ্যালগরিদম লেখার উদ্দেশ্যটাই কি। তারপর আমরা দেখব যে অ্যালগরিদমের ছাড়াও ফ্লোচার্ট দিয়েও আমরা যে কোনো প্রোগ্রামকে লিখতে পারি। সেই ফ্লোচার্টে কি কম্পোনেন্ট রয়েছে, কেনই বা আমরা ফ্লোচার্ট ইউজ করব এবং কিভাবে ফ্লোচার্ট ইউজ করতে হয় সেগুলো দেখব। তো এই অ্যালগরিদম আর এই ফ্লোচার্ট এগুলো কি সেগুলো ভালো করে জানতে হবে, বা কেনই আমরা পড়ছি। প্রতিনিয়ত আমরা কোনো একটা আহ, আহ, কিছু কিছু কাজ করার জন্যে কিছু স্টেপ আমরা ফলো করি, সে যে কোনো কাজই হোক না কেন। ধরছি এরকম ধরনের একটা কাজ যে আমি কলকাতা যাব, বাগনান থেকে আমি কলকাতা যাব। ওকে, তো বাগনান থেকে কলকাতা যাব আমার আজকের প্ল্যান। তো আমি কিভাবে যেতে পারি? পুরো ট্রেনে করে চেপে চলে যেতে পারি, ট্রেনে করে, বা আমি যেতে পারি বম্বে রোড দিয়ে কোনো একটা বাসে করে যেতে পারি, অথবা কোনো একটা জায়গা থেকে অটোতে চাপলাম, সেই জায়গা থেকে আর একটা জায়গায় বাস ধরলাম, তারপর সেখান থেকে অটো ধরলাম, এইভাবে যেতে পারি। অথবা খালি পায়ে মানে কোনো গাড়ি ঘোড়া না নিয়ে আমি কি করলাম, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বিভিন্ন গ্রামের মধ্যে দিয়ে আমি কি করলাম, কলকাতায় যেতে পারি। তো একটা প্রবলেমকে সলভ করতে গেলে ডিফারেন্ট ওয়ে রয়েছে। এটা 1 নম্বর ওয়ে, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর ওয়ে। আমরা কোনটা ফলো করি? আমরা ফলো করি সেই মেথডটা যেটার হচ্ছে টাইম কম লাগবে এবং কস্ট যেটা এফিসিয়েন্ট হবে, মানে খুব কম খরচে কম সময়ে যাওয়া যায় সেইটা। তো কম খরচ এবং কম সময় লাগবে সেটা হচ্ছে ট্রেন লাইনেই, কম খরচাও রয়েছে এবং খুব কম সময়ে যেতে পারবো। এই জায়গায় জিরো খরচা কিন্তু টাইম প্রচুর লাগবে, এই জায়গায় প্রচুর টাইম লাগবে, প্রচুর খরচাও। এই জায়গায় খরচা বেশি, টাইমও লাগবে, হ্যাঁ। আর এই জায়গাটা হচ্ছে কম টাইমে এফিশিয়েন্ট কস্টে কিন্তু আমি একটা জায়গা থেকে একটা জায়গায় যাব। তো যে কোনো ডিসিশান আমরা নিই, যে কলকাতা যেতে হলে যে ডিসিশানটা নেবো সেটা হচ্ছে আমরা ট্রেনে করে যাই। ওকে, সেই রকম ধরনের আমরা যে কোনো কাজ করি না কেন, তাকে সেই কাজটাকে কমপ্লিট করার জন্য কিছু স্টেপ ফলো করি। যেই স্টেপগুলো হচ্ছে যদি আমি ফলো করি তাহলে খুব কম সময়ে এবং খুব কম কস্টে আমি কিন্তু কাজটা করতে পারবো। ওকে, তো কম্পিউটারের ক্ষেত্রে এই যাওয়া আসা এটার ব্যাপারটা কি না, কম্পিউটারের মধ্যে আমি ধরো বললাম যে আচ্ছা এরকম 5, 8, 3, -6 এরকম কিছু নাম্বার রয়েছে। ওকে, এই নাম্বারগুলোকে ছোট থেকে বড় করে সাজাবো। ওকে, এই নাম্বারগুলো ছোট থেকে বড় সাজাতে চাইছে। তো ছোট থেকে বড় যদি সাজাই তাহলে আমি পাবো কি না, যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে এরকম -6, 3, তারপর 5, তারপর 8। এই যে ছোট থেকে বড় সাজাবো এর প্রসেসটা কি? এর জন্য অনেক মেথড হচ্ছে প্রপোজড হয়েছে। যেমন একটা রয়েছে বাবল সর্ট, একটা রয়েছে সিলেকশন সর্ট, একটা রয়েছে ইনসার্শন সর্ট, একটা রয়েছে কুইক সর্ট, একটা রয়েছে মার্জ সর্ট, একটা রয়েছে হিপ সর্ট। তো বহু শর্টিং টেকনিক রয়েছে। তো কোন শর্টিং টেকনিক ইউজ করব? যদি বাবল সর্ট ইউজ করে থাকি তাহলে 1, 2, 3, 4 চারটে নাম্বারকে শর্টিং করতে গেলে 4 স্কোয়ার মানে 16 ইউনিট সময় লাগবে। তো 16 ইউনিট সময় লাগে। সেই কম্পিউটার যদি একটু স্লো হয়, মানে 1 সেকেন্ড করে একটা কম্প্যারিজন করতে যদি সময় লাগে তাহলে 16 সেকেন্ড সময় লাগবে। তাহলে 100 কোটি ধরো 30 লাখ পরীক্ষার্থী টেট পরীক্ষা দিয়েছে, তাদের নাম্বারটা ছোট থেকে বড় সাজানো হচ্ছে। তাহলে 30 লাখের স্কোয়ার, তার মানে কত সেকেন্ড সময় লাগবে বুঝতেই পারছো। তো ছোট থেকে বড় যদি সাজাতে চাই তাহলে বাবল শট যদি ইউজ করে থাকি, বা সিলেকশন শট যদি ইউজ করে থাকি, বা ইনসার্শন শট যদি ইউজ করে থাকি, তাহলে কিন্তু এটার মানে যতগুলো নাম্বার তার স্কোয়ার এই সময়টা লাগবে। এটাকে আমরা বিগ ও এন দিয়ে লিখে থাকি, কারণ
ম্যাক্সিমাম এটা থাকবে, ম্যাক্সিমাম এটা লাগবে, মানে কিছু হয়তো শর্টেজ অলরেডি করাই আছে, তো সেইগুলোকে কনসিডার করলে হবে না। তো ম্যাক্সিমাম টাইম হচ্ছে বিগো এন স্কোয়ার, এটা হচ্ছে একটা মানে নোটেশন, এইগুলো দিয়ে রিপ্রেজেন্ট করা হয় যে কতটা টাইম লাগতে পারে। তো 30 লাখ পরীক্ষার্থী যদি টেট পরীক্ষা দেয়, তার যদি নাম্বারকে আমাকে ছোটো থেকে বড় সাজাতে হয়, তাহলে কয়েকশো দিন লেগে যাবে সেটা সাজাতে, কিন্তু তা হয় না। তার মানে কম্পিউটার অন্য কিছু টেকনিক ফলো করে, এই বাবল শর্ট, সিলেকশন, ইনসারশন শর্টের জায়গায় অন্য কোনো টেকনিক ইউজ করে, অন্য কোনো অ্যালগোরিদম ইউজ করে, অন্য কোনো ফ্লো চার্ট ইউজ করে। ওকে, তো বুঝতেই পারছো যে অ্যালগোরিদম ফ্লো চার্ট তাহলে কি মেন অবজেক্টিভ, যেটা যে অনেক রাস্তা রয়েছে কোনো একটা প্রবলেমকে সলভ করার, সেই প্রবলেমগুলোকে সলভ করার জন্যে যেটা মিনিমাম কস্ট বা মিনিমাম টাইমে করা যাবে। তো কম্পিউটারের ক্ষেত্রে কস্ট তো নয়, কম্পিউটারের ক্ষেত্রে কতটা মেমোরি নেবে, ওকে, কম্পিউটার ক্ষেত্রে কতটা মেমোরি ইউনিট নেবে, আমাদের যে কম্পিউটারের মেমোরি রয়েছে সেই কতখানটি মেমোরি ইউনিট নেবে এই অ্যালগোরিদমটা রান করতে গিয়ে। 2 নম্বর হচ্ছে কত সময় নেবে। তো কম্পিউটার হচ্ছে 2 ধরনের কমপ্লেক্সিটি রয়েছে, একটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি, কতটা টাইম লাগবে, আর স্পেস কমপ্লেক্সিটি, মানে কতটা মেমোরি লাগবে। তো ধরো আমি একটা অ্যালগোরিদম তৈরি করলাম যে পাবজি খেলার যে গেম, সেই অ্যালগোরিদমে সামান্য মেমোরি লাগছে, তাহলে যে কোনো মোবাইলে রান করে যাবে। কিন্তু পাবজি তা নয়, সেটা একটু দামি মোবাইল লাগে, বেশি মেমোরি লাগে। তাহলে পাবজির যে খেলাটা, তার যে অ্যালগোরিদম, সেটা হচ্ছে মেমোরি কনজিউমিং, একটু বেশি মেমোরি লাগে। সেই জন্যে কিছু কিছু মোবাইলের ক্ষেত্রেই পাবজি আমি রান করতে পারি। আবার ধরো টাইম, দেখবে কোনো মোবাইলের সঙ্গে সঙ্গে কিছু জিনিস রান করে যাচ্ছে, মানে আমি ধরো কোনো একটা ফাইল খুঁজতে যাচ্ছি, সঙ্গে সঙ্গে আমাকে দিয়ে দিচ্ছে, মানে প্রচণ্ড ফাস্ট। তো সেখানে সেই রকম অ্যালগোরিদম ইউজ করা হয়েছে, সেই টেকনিক ইউজ করা হয়েছে যে কোনো একটা ফাইলকে সার্চ করার জন্যে 2 ধরনের টেকনিক, অনেক ধরনের টেকনিক রয়েছে, যেমন হচ্ছে লিনিয়ার সার্চ রয়েছে, হ্যাঁ, পরপর সার্চ করে করে যাবে। বাইনারি সার্চ রয়েছে, যেটা প্রথমে মিডিলটা সার্চ করবে, তারপর লেফট সাইড, তারপর রাইট সাইড, এইভাবে সার্চ করবে, মানে লিনিয়ার সার্চের থেকে অনেক কম সময় লাগে। তারপরে সার্চ রয়েছে ধরো তোমার হ্যাজিং রয়েছে, হ্যাজিং দিয়ে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে 1 ইউনিট সময়ে আমরা যে কোনো জিনিসকে ফাইন্ড আউট করতে পারি। ওকে, তো কোন টেকনিক ইউজ করছে তার উপর ডিপেন্ড করবে কতটা টাইম লাগবে। ওকে, তো অ্যালগোরিদম ফ্লোচার্ট তাহলে কি হচ্ছে না, যে কোনো প্রবলেমকে সলভ করতে গেলে তার স্টেপ বাই স্টেপ যে ইনস্ট্রাকশন যে ফলো করতে হবে, সেইগুলোকে আমরা অ্যালগোরিদম বলছি। ওকে, তো অ্যালগোরিদম যে ওয়ার্ডটা থেকে আসছিল তার নাম হচ্ছে অ্যালগোরিজম, ALGORISM, অ্যালগোরিজম। এই কথা থেকে আসছে অ্যালগোরিদম কথাটা। ওকে, অ্যালগোরিজম। ওকে, এই কথাটা থেকে অ্যালগোরিদম কথাটা আসছে। এইটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে স্টেপ বাই স্টেপ instruction to solve a problem, to solve a problem. ওকে, তো কিছু স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন কোনো একটা প্রবলেমকে সলভ করার জন্য। তাহলে সেই ইনস্ট্রাকশনগুলো কি কি না, এরকমভাবে লিখতে হবে, স্টেপ 1 আমি কি করলাম, একটা ইনস্ট্রাকশন। স্টেপ 2 2 নম্বর ইনস্ট্রাকশন। স্টেপ 3 এটা হচ্ছে 3 নম্বর ইনস্ট্রাকশন। এইভাবে ইনস্ট্রাকশনগুলো আমি লিখবো, যেটা কি কোনো একটা প্রবলেমকে সলভ করবে। সেটা কি রকম প্রবলেম না, ধরো এরকম ধরনের, ধরো আমি চাইছি যে এরকম ধরনের যে ধরো ওকে চিলি চিকেন তৈরি করব বা চা তৈরি করব। তো টি প্রসেসিং, ওকে, টি প্রসেসিং। তো যদি আমি ট্রি প্রসেসিং করতে চাই, তাহলে সেটা একটা অ্যালগোরিদম আমাকে ফলো করতে হবে। ওকে, তাহলে স্টেপ 1 কি করব না, প্রথমে স্টেপ 1টা সব সময়ের জন্য অ্যালগোরিদমের ক্ষেত্রে স্টার্ট হয়ে লেখা থাকে। ওকে, আর লাস্টের যে স্টেপ হবে সেটা স্টপ হয়ে লেখা থাকে। তো স্টেপ 1 হচ্ছে স্টার্ট হলো। স্টেপ 2 কি করব না, স্টেপ 2তে আমি কি করব না, জল গরম করব। স্টেপ 3তে কি করব, চা দেবো। স্টেপ 4-এ কি দেবো না, চিনি, দুধ যা আছে সেগুলো দেবো। স্টেপ 5-এ সেটাকে ছাঁকবো। আর স্টেপ 6-এ কি করব, স্টপ। বাস, এইভাবে কি করতে পারি, আমি একটা চা তৈরি করতে পারি। সেম জিনিস চিলি চিকেনের জন্য আলাদা অ্যালগোরিদম। তোমার যে ধরো পারফিউম তৈরি করার জন্য একটা অ্যালগোরিদম ফলো করা হয়,
বা প্রতিটার জিনিসের ক্ষেত্রে একটা করে অ্যালগোরিদম ফলো করা হয়, যে কোনো বড় বড় প্রবলেমের ক্ষেত্রে এক একটা করে অ্যালগোরিদম ফলো করা হয় সেই প্রবলেমটাকে সলভ করার জন্য। ওকে, তো এই অ্যালগোরিদম যে সবাই মানে আজকের লাইফে অ্যালগোরিদম কিন্তু সবাই ইউজ করে। তোমরা যতই পড়াশোনা করো তোমাদেরকে অ্যালগোরিদমই করতে হবে, যত বড়ই সায়েন্টিস্ট হও তোমাদের কি করতে হবে না অ্যালগোরিদম লিখতে হবে। ওকে, সেটা কি রকম ধরনের, কেন তোমাদের অ্যালগোরিদমই লিখতে হবে না, ধরো হচ্ছে যারা কেমিস্ট্রির লোক, ওকে কেমিস্ট্রির লোক তারা কি করবে না, তারা হচ্ছে কোনো একটা পারফিউম তৈরি করবে। তো একটা পারফিউম তৈরি করতে গেলে তারা কি একটা ধরো পারফিউম তৈরি করেছে, যেটা হচ্ছে ধরো জাসমিন সেন্টের একটা পারফিউম তৈরি করেছে। এবার সেই পারফিউমটা কীরকম ধরনের, ধরো 20 লিটার পারফিউমের দাম মাত্র 10 টাকা খরচ পড়ছে। ওকে, 20 লিটার পারফিউমে মাত্র 10 টাকা খরচ পড়ছে। তো সঙ্গে সঙ্গে এই পার্ক এভিনিউর মতো বিশাল বড় বড় কোম্পানি যারা আছে তারা কি করবে, তোমার কাছে আসবে, হ্যাঁ, যে তুমি কিভাবে 10 টাকায় 20 লিটার পারফিউম তৈরি করছো জেসমিন সেন্টের, তোমাকে ফর্মুলা দাও। তো সে ফর্মুলা কি দেবে, ফর্মুলা নয়, সে অ্যালগোরিদম দেবে। ওকে, তো কেমিস্ট্রির লোকেরা অ্যালগোরিদম তৈরি করছে কি এরকম ভাবে, স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 কি করছে না এত পরিমাণের কেমিক্যালের সঙ্গে এত পরিমাণ কেমিক্যাল মিশালাম, স্টেপ 3 সেইটাকে এত ডিগ্রি টেম্পারেচারে এই এতদিন রাখলাম, স্টেপ 4 তার সঙ্গে এটাকে হিট করে সেই তোমার বাষ্পটাকে কালেক্ট করলাম, স্টেপ 5 সেটাকে বোতলে ভরে সেটাকে ঠান্ডা করলাম, স্টেপ 6 স্টপ। বাস, তো এই হচ্ছে তার প্রসিডিউর। কত অ্যাসিড কি কি পরিমাণ লাগবে সেইগুলো এতে যেন ক্লিয়ার লেখা থাকে। তাহলে কি না কেমিস্ট্রির লোকেরাও আজ কি করছে না অ্যালগোরিদম তৈরি করছে। ওকে, তো যে কোনো জিনিস তৈরি করুক না কেন, যে কোনো তোমার পেস্টিসাইড তৈরি করুক বা সেন্টের মতো জিনিস যদি তৈরি করে, তো কেমিস্ট্রির লোকেরাও কিন্তু অ্যালগোরিদম ফলো করছে। ফিজিক্সের লোকেরা কীরকম অ্যালগোরিদম ফলো করে, তারাও একটা অ্যালগোরিদম ফলো করে কি না, ধরো এমন একটা তারা সার্কিট বানিয়েছে, ধরো কেউ একজন এমন একটা সার্কিট বানিয়েছে যে মাত্র সারা বছরে 100 ইউনিট কারেন্ট খরচা হবে যদি সারা বছর একটা এসি অন করে রাখা হয়। ওকে, তো ভোল্টাস থেকে আরম্ভ করে গোদরেজ সবাই কি করবে না তোমার কাছে আসবে, বলবে কিভাবে করছো ওই সার্কিটটা আমাকে দাও। সে বলবে কি না, সেও কিন্তু দেবে কি না একটা অ্যালগোরিদম দেবে, সে লেখা আছে স্টেপ 1 এই স্টার্ট। ওকে, স্টেপ 2 কি করবে না এই সার্কিটের ইনপুটের সঙ্গে এই সার্কিট কানেক্ট করলাম, স্টেপ 3 এই ইনপুটের সঙ্গে ওর আউটপুট কানেক্ট করলাম। ওকে, স্টেপ 4 এইটার সঙ্গে এটা কানেক্ট করলাম, তাতে কারেন্ট দিলাম, হেন তেন এইসব, লাস্টে স্টপ। তো এইভাবে কিন্তু তারাও ফিজিক্সের লোকেরাও কিন্তু কি করছে না অ্যালগোরিদম ফলো করছে কোনো একটা সার্কিট তৈরি করার জন্য। তাহলে ফিজিক্সের লোক, তারপরে কেমিস্ট্রির লোক আর ম্যাথামেটিক্স তো সারাক্ষণই অ্যালগোরিদম করে থাকে। তো ম্যাথামেটিক্সের লোকেরা সারাক্ষণ অ্যালগোরিদম করে থাকে কীরকম ধরনের, যে ধরো কোনো একটা ইন্টিগ্রেশন বললাম, যে এরকম ধরনের একটা ইন্টিগ্রেশন রয়েছে 0 থেকে 1, এটা বললাম সাইন এক্স রুট ওভার, এখানে ধরো বললাম ই টু দি পাওয়ার এক্স এক্স প্লাস 16 ডিএক্স। ওকে, এর ইন্টিগ্রেশনটা করতে হবে। ওকে, তুমি কি করবে, এর ইন্টিগ্রেশন করতে গেলে তোমার ভোর হয়ে যাবে, তুমি যদি এমনি মেথড যে ফলো তোমরা জানো সেটা যদি করতে চাও সেটা ভোর হয়ে যাবে, বা আমি কিছু যদি আবার একটু চেঞ্জ করে দিই তাহলে তোমার অনেক সময় লেগে যাবে। তোমরা ম্যাথামেটিক্সের স্টুডেন্ট, তোমরা এইগুলো পারবে, ইজি ব্যাপার, কিন্তু এটা করতে গেলে ভোর হয়ে যাবে। তার জন্য আমরা কিছু অ্যালগোরিদম ফলো করে থাকি। তো কম্পিউটারের ছেলেরা সেটা কয়েক সেকেন্ডে করে ফেলবে। কিভাবে না, তার জন্য অ্যালগোরিদম রয়েছে। ইন্টিগ্রেশনের জন্য আমরা ট্রাপিজয়েডাল রুল ফলো করব, হয় সিমসন 1/3 ফলো করব, না সিমসন 3/8 ফলো করব। ওকে, তো ইন্টিগ্রেশন আমরা করে ফেলবো। বা যে কোনো ডেরিভেটিভ হোক আমরা সেখানে ইউলার্স মেথড লাগিয়ে দিতে পারি, আমরা রাঞ্জি কুত্তা মেথড ইউজ করতে পারি, আমরা সেই যে কোনো ডেরিভেটিভ আমরা সলভ করে দিতে পারি। যে কোনো মাল্টিপল ইকুয়েশন হোক সেই মাল্টিপল ইকুয়েশনকে সলভ করতে গেলে কিন্তু আমরা খুব কম সময়ের মধ্যে আমরা সেই মাল্টিপল ইকুয়েশনকে সলভ করে দেবো, যে এক্স ওয়াই জেড এর মান কত হবে আমরা বের করে দিতে পারবো। বা এরকম ধরনের প্রবলেম, ধরো যে ওকে ধরো এরকম ধরনের প্রবলেম যে ওকে ধরো এই একটা এইটা একটা এফএক্স, তো ওকে
ধরো এই হচ্ছে একটা এই একটা এফ এক্স, এইটা হচ্ছে এফ এক্স, ওকে, এইটা হচ্ছে এফ এক্স, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এফ অফ এক্স। তো এই হচ্ছে যে একটা ইকুয়েশন। তো এক্স এর কোন মানের জন্য এফ এক্সটা জিরো হচ্ছে, তো আমরা এখানে বাইসেকশন ইউজ করব, আমরা এখানে নিউটন র্যাপসন মেথড ইউজ করব, রেগুলার ফলস ইউজ করব। তো এইগুলো কি না, এই ট্রাপিজয়েডাল, সিমপসন, রাঞ্জিকুত্তা, ইউলার্স, এগুলো কি না, এগুলো সব অ্যালগোরিদম, যেগুলো কি হচ্ছে যে কোনো ম্যাথামেটিক্যাল প্রবলেমকে সলভ করার জন্য অ্যালগোরিদম। এবার আমরা কেন ট্রাপিজয়েডাল ইউজ করব, কেন সিমপসন ইউজ করব, আমি বললাম যে সব মেথডই কিন্তু পারফেক্ট মানে এফেক্টিভ নয়। সব মেথড এফেক্টিভ নয় কীরকম না, টাইম 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 বেশি লাগে কোনো কোনো মেথডে, কোনো কোনো মেথডে হচ্ছে মেমোরি বেশি লাগে, কোনো কোনো মেথডে অ্যাকুরেসি যেটা আছে খুব একটা বেশি হয় না। যেমন আমি যদি ট্রাপিজয়েডাল ইউজ করি, যাতে যা অ্যাকুরেসি হবে, সিমপসন ইউজ করলে তার থেকে বেশি অ্যাকুরেসি পাবো, ওকে। বা বাইসেক্স মানে যদি রুট ফাইন্ডিং করি, তখন আমরা যদি নিউটন র্যাপসন মেথড ইউজ করি, সেটা হচ্ছে বাইসেকশন মেথডের থেকে বেশি অ্যাকুরেসি পেতে পারি, ওকে। তো বিভিন্ন মেথডের কিন্তু অ্যাকুরেসি ডিপেন্ড করে মেমোরিটা বেশি নেয় কি কম নেয়, বা টাইমটা বেশি নেয় কি কম নেয়, তার উপর ডিপেন্ড করে আমরা অপটিমাম যে অ্যালগোরিদম, যেটা সুইটেবল অ্যালগোরিদম, সেইটা চয়েস করে থাকি কম্পিউটারে প্রোগ্রামিং করার সময় যে কোনো প্রবলেমকে সলভ করার জন্য, ওকে। না হলে কিন্তু ঘন্টার পর ঘন্টা কম্পিউটারে, তোমাদের ক্ষেত্রে হয়তো এখন পড়েনি এরকম ধরনের প্রোগ্রাম যে ঘন্টার পর ঘন্টা কম্পিউটার রান হচ্ছে। তো আমরা এরকম দেখেছি যে আমার তো কম্পিউটার 36 ঘন্টা আমার কম্পিউটার অন হয়ে রয়েছে, তবুও সেই প্রোগ্রাম আমি রান করতে পারিনি, এরকম ধরনের, ওকে। তো এমন কিছু প্রোগ্রাম রয়েছে যেটা ঘন্টার পর ঘন্টা চলতেই থাকবে। কিছু রিসার্চের যে বিশাল বিশাল ডেটা নিয়ে যখন কাজ হবে, যোগ বিয়োগ গুণ ভাগ, সেখানে তো অনেক কিছুই থাকবে, স্ট্যাটিস্টিক থাকবে, সেখানে কিন্তু অনেক সময় নেবে, ওকে। তো তার জন্য দরকার কোনটা সুইটেবল মেথড সেটাকে ফাইন্ড করা। তো অ্যালগোরিদম মানে বুঝতেই পারছো যে তাহলে কি না, প্রতিনিয়ত তোমরা একটা অ্যালগোরিদম ফলো করো। ধরো কালকে একটা পরীক্ষা রয়েছে, ওকে, কালকে ধরো তোমাদের কারো কারো পরীক্ষা রয়েছে, ওকে। সেই পরীক্ষাটা দিতে গেলে তুমি কি করবে, ডেফিনেটলি তুমি কিন্তু স্টেপ বাই স্টেপ কিছু মেথড কিন্তু ফলো করবে, ওকে, কিছু স্টেপ ফলো করবে। কীরকম ধরনের না, কালকে সকালবেলা ধরো আমি বললাম যে কলেজে গিয়ে পরীক্ষা হবে, ওকে। তো ধরি কলেজে গিয়ে যদি পরীক্ষা হয়, তাহলে স্টেপ 1 কি করবে, স্টেপ 1 তুমি কি করবে না, ঘুম থেকে উঠবে। স্টেপ 2 তুমি কি করবে, সানটান করবে। স্টেপ 3 তারপরে হচ্ছে কি না, ব্যাগপত্র নেবে। স্টেপ 4 তুমি কি করবে, বাস ধরবে বা অটো ধরবে। স্টেপ 5 তারপরে কলেজে আসবে। তারপরে হচ্ছে স্টেপ 6 যখন হচ্ছে টাইম হবে তুমি কোশ্চেন পাবে, এবং স্টেপ 6 তুমি হচ্ছে আনসারপত্র জমা দেবে, তারপরে হচ্ছে স্টপ, ওকে। তো এই হচ্ছে তার প্রসেস। এবার কোনো কোনো সময় কি হচ্ছে যে বাস যদি না থাকে, ধরো এখানে আমি বাসে করে যাব, বাস যদি না থাকে তাহলে কি হচ্ছে অটো ইউজ করব। তো ইফএল ইউজ করব, এইটা যদি না হয় এইটা ইউজ করব, এইটা যদি না হয় ওটা ইউজ করব, ওকে। তো তারপরে হচ্ছে যখন টাইম হবে তখনই আমি কোশ্চেনটা পাবো, তারপরে আমি খাতাটা লিখবো। তো তোমরা কি করো, সব সময়ের জন্য কিন্তু এরকম অ্যালগোরিদম করে থাকো, অ্যালগোরিদম লিখে থাকো, মানে অ্যালগোরিদমকে ফলো করে থাকো। তো কোনো একটা প্রবলেমের ক্ষেত্রে তোমরা তো অনেকেই রান্না করো, তো রান্নার যে স্টেপগুলো পরপর ফলো করছো সেটা কি, কিছুই না, সেটা হচ্ছে অ্যালগোরিদম। তো অ্যালগোরিদম মানে আমি যদি বাংলা ভাষায় বলি যে কিছু স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন যেটা কোনো একটা প্রবলেমকে সলভ করবে, কোনো একটা স্টেপ বাই স্টেপ কিছু অ্যাকশন যেটা কোনো একটা প্রবলেমকে সলভ করবে, কোনো একটা জব পারফর্ম করবে। যেমন যদি দুটো নাম্বারের আমি যোগ করতে চাই, তাহলে দুটো নাম্বারের যোগ কি করব, তো প্রথমে কি করব না, স্টেপ 1 কি করব না, স্টার্ট স্টার্ট, ওকে। স্টেপ 2তে কি করব, দুটো নাম্বার নেব। স্টেপ 3তে কি করব, দুটো নাম্বারে যোগ করব। স্টেপ 4এ কি করব, সেই রেজাল্টটা প্রিন্ট করব। আর স্টেপ 5এ কি করব, স্টপ করব। আচ্ছা, এরকম কি হয় যে আমি দুটো নাম্বারে যোগ করলাম, তারপর কিবোর্ড থেকে দুটো নাম্বার নিলাম? তা তো হবে না, ওকে। তো এইটা মানে সিকোয়েন্সটাকে ফলো করতে হবে। যেমন চা তৈরি করছি না, চা তৈরি করার সময় আমি চা চিনি দিলাম না, বললাম চাটা ছেঁকে নিলাম, তারপরে হচ্ছে তোমার চা চিনি দিলাম, হ্যাঁ, মানে ওই জলের মধ্যে চা চিনি দিলাম। বা আমি বললাম যে তোমার চাটা ছেঁকে নিয়ে তারপরে গ্যাসটা অন করলাম, এরকম কি হবে না? তোমাকে পরপর স্টেপ ফলো করতে হবে। আমি জল গরম করব, তারপরে জল মানে দেবো, তোমার চা চিনি দেবো। তো আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে, ওকে, তবেই সেটা অ্যালগোরিদম হবে, ওকে। তো আমি আসি এবার ডেফিনিশনে আসি যে অ্যালগোরিদম তাহলে কি না। অ্যালগোরিদম হচ্ছে কি না, অ্যালগোরিদম ইজ এ
তো অ্যালগোরিদমটা কি হচ্ছে না, অ্যালগোরিদম হচ্ছে ফাইনাইট। এক নম্বর হচ্ছে ফাইনাইট। কেন বলছি ফাইনাইট? না, অ্যালগোরিদম মানে এরকম নয়, ধরো আমি বললাম যে আমি তোমার বাগনান থেকে কলকাতা যাব। তো বাগনান থেকে কলকাতা যাওয়ার জন্য আমি কি করলাম, খড়গপুরে চলে গেলাম, খড়গপুর থেকে কি করলাম দিল্লি চলে গেলাম, দিল্লিতে তোমার 10 দিন ধরে কুতুব মিনার থেকে আরম্ভ করে লালকেল্লা থেকে আরম্ভ করে সব কিছু দেখলাম, দেখে তারপরে কি করলাম, বাড়ি ফিরলাম, তারপরে কলকাতা গেলাম। তাহলে কি আজকে আর কলকাতা যাওয়া হবে? হবে না। তো স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এরকম যদি কন্টিনিউয়াস চলতেই থাকে, তার যদি শেষ না হয়, তাহলে সেটা কিন্তু অ্যালগোরিদম নয়। তো অ্যালগোরিদম ডেফিনেটলি ফাইনাইট হতে হবে। ওকে, তো অ্যালগোরিদম এই যে ফাইনাইট, মানে নাম্বার অফ যে ইনস্ট্রাকশন সেটা হচ্ছে ফাইনাইট হতে হবে। দ্বিতীয় বলছে হচ্ছে সিকোয়েন্সড হতে হবে পর পর। মানে এরকম নয় যে আমি হচ্ছে চা ছাঁকলাম, তারপরে জল দিলাম, তারপরে চা দিলাম, তারপরে গ্যাস অন করলাম, এরকম নয়। আগে আমি কি করব, গ্যাস অন করব, তারপরে জল দেবো, মানে পাত্র চাপাবো, তারপরে জল দেবো, তো স্টেপ রয়েছে। আমি বললাম যে দুটো নাম্বারে যোগ করতে গেলে কি করব, তা প্রথমে দুটো নাম্বার যোগ করলাম, তারপরে কিবোর্ড থেকে দুটো নাম্বার নিলাম, এরকম কি হয়? না, প্রথমে দুটো নাম্বার আমাকে কিবোর্ড থেকে নিতে হবে, তারপর সেই নাম্বার দিয়ে যোগ করতে হবে। সেই জন্য ইনস্ট্রাকশনগুলো যেন সিকোয়েন্সড হয়, পর পর হয়, একটার পর একটা। যেমন হচ্ছে তুমি বাড়ি থেকে বেরোচ্ছ কলেজের জন্য পরীক্ষা দিতে যাবে, তো তুমি কি করলে, বললে যে আমি বাড়ি থেকে বেরোলাম, তারপরে ঘুম থেকে উঠলাম, এরকম কি হয়? আগে ঘুম থেকে উঠবে, তারপরে বাড়ি থেকে বেরোবে। ওকে, তো সিকোয়েন্স যেন হয়, পর পর ইনস্ট্রাকশনগুলো যেন হয়। তারপরে বলছে কি ওয়েল ডিফাইন্ড, মানে প্রতিটা ইনস্ট্রাকশন যেন ক্লিয়ার হয়, যে কেউ যেন সেই ইনস্ট্রাকশনগুলো বুঝতে পারে। ধরো তুমি একটা সেন্ট তৈরি করার জন্য কিছু স্টেপ ইউজ করেছো, আর সেই স্টেপটা অন্যজন যখন তৈরি করবে, কোম্পানিতে যখন সেই সেন্টটা তৈরি হবে, সে কি করলে একটা ইনস্ট্রাকশন পুরো বুঝতে পারলো না। সেটা যদি বুঝতে না পারে, সে কি করবে, সেটা করতে পারবে না। তাহলে অ্যালগোরিদমটা কি না, অ্যালগোরিদমটা সুইটেবল নয়, অ্যালগোরিদমের মতো লাগবে না সেটা। ওকে, তো ওয়েল ডিফাইন্ড হতে হবে, প্রতিটা ইনস্ট্রাকশন যেন বোঝা যায়। যেমন হচ্ছে ধরো রান্নাঘর যে পত্রিকা রয়েছে, তাতে কি রয়েছে না, কি করে চিলি চিকেন তৈরি হয় তার স্টেপগুলো পরপর দেওয়া রয়েছে। ওকে, একটা জায়গায় দেওয়া রয়েছে যে জল দিন, তো স্টেপ একটা স্টেপে দেওয়া রয়েছে জল দিন, তো মাংসতে দেবো না কোড়াতে দেবো, সেটা যদি ক্লিয়ার না হয়, তাহলে কি হচ্ছে না, সেই সিকোয়েন্স, সেই অ্যালগোরিদমটা কিন্তু ফলো করলে কিন্তু রান্না ভালো হবে না। কারো ক্ষেত্রে ভালো হতে পারে, কারো ক্ষেত্রে ভালো নাও হতে পারে। তো ওয়েল ডিফাইন্ড হবে, প্রতিটা ইনস্ট্রাকশন যেন ক্লিয়ার হয়, যেন বোঝা যায়। যেমন তুমি বললে স্টেপ 1 বেরোলাম, কোথা থেকে, বাড়ি থেকে বেরোলে, কোনো বন্ধুর বাড়ি থেকে বেরোলে, কি কলেজ থেকে বেরোলে, সেটা যদি ক্লিয়ার না হয়, তাহলে অ্যালগোরিদম হবে না। তো প্রতিটা ইনস্ট্রাকশন যেটা ওয়েল ডিফাইন্ড হতে হবে, যেটা কি করছে না, টু সলভ এ পার্টিকুলার প্রবলেম, কোনো একটা প্রবলেমকে সলভ করছে ইন অ্যান এফিসিয়েন্ট ম্যানার, মানে খুব কম সময়ে, খুব কম মেমোরি ইউজ করে, খুব কম খরচায়। তো ওকে, তো সেটাকে আমরা বলছি এফিসিয়েন্ট ম্যানারে যদি করতে পারে, সেটাকে আমরা অ্যালগোরিদম বলছি। ওকে, তো অ্যালগোরিদম হচ্ছে কি না, এক নম্বর পয়েন্ট হচ্ছে ফাইনাইট হতে হবে। অ্যালগোরিদম ইজ এ ফাইনাইট, সিকোয়েন্সড, পরপর হতে হবে, ওয়েল ডিফাইন্ড, প্রতিটা ইনস্ট্রাকশন যেন ক্লিয়ার হয়। সেট অফ ইনস্ট্রাকশন কি করার জন্য, কোনো একটা প্রবলেমকে সলভ করার জন্য, যেটা হচ্ছে কি ইন অ্যান এফিসিয়েন্ট ম্যানার, খুব কম টাইমে কম মেমোরি ইউজ করে যদি হয়, সেটাকে আমরা অ্যালগোরিদম বলছি। ওকে, তো অ্যালগোরিদম ইজ ক্লিয়ার। তো অ্যালগোরিদম ইজ এ ফাইনাইট, সিকোয়েন্সড, ওয়েল ডিফাইন্ড, এই তিনটে কিওয়ার্ড একটু মনে রাখবে। অ্যালগোরিদম হচ্ছে একটা হচ্ছে ফাইনাইট, নাম্বার অফ স্টেপ যেটা হচ্ছে ফাইনাইট, সিকোয়েন্সড, পরপর হচ্ছে ইনস্ট্রাকশনগুলো, ওয়েল ডিফাইন্ড, প্রতিটা ইনস্ট্রাকশন যেন যে কেউ বুঝতে পেরে যায়। আমি একটা লিখলাম, সেই ইনস্ট্রাকশন যেন যে কেউ, রাম শ্যাম যদু মধু, যারা যারা পড়ছে অ্যালগোরিদমটা, সেও কিন্তু বুঝতে পেরে যায়। সেই রকম ধরনের ইনস্ট্রাকশন যদি কোনো একটা প্রবলেমকে সলভ করতে পারে, হ্যাঁ, ইন অ্যান এফিসিয়েন্ট ম্যানার, কম সময়ে কম টাইমে, সেটাকে আমরা অ্যালগোরিদম বলছি। ওকে, এই অ্যালগোরিদমের কিছু ক্যারেক্টারিস্টিক রয়েছে। সেই ক্যারেক্টারিস্টিকগুলো কি কি না, ইনপুট এক নম্বর, যে ইচ অ্যালগোরিদম ইজ সাপ্লাইড উইথ 0 or more এক্সটার্নাল কোয়ান্টিটিস। তো এইসব বোঝার দরকার নেই, শুধু মনে রাখবে যে অ্যালগোরিদম ইনপুট নিতেও পারে, নাও নিতে পারে। অ্যালগোরিদম ইনপুট নিতে পারে, নাও নিতে পারে, এটার মানেটা কি? তা ধরো আমি বললাম 2 আর 5 যোগ করো, তো তুমি তো সি প্রোগ্রামে কি করবে, সি ইকুয়াল টু 2 + 5 তুমি তো লিখে দেবে। তাহলে এই 2 আর 5 কি বাইরে থেকে কিবোর্ড থেকে কি নেবে? না, নেওয়ার দরকার নেই। তো এই সময় কি হচ্ছে না, এই প্রোগ্রামটা বাইরে থেকে কিবোর্ড থেকে কিছু ভ্যালু নেবে না। ওকে, তো ইনপুট নিচ্ছে না। আবার তুমি বললে না, দুটো নাম্বারের যোগ করো, 2 আর 5 নয়, দুটো নাম্বারের যোগ করো, তখন তোমাকে লিখতে হবে সি ইকুয়াল টু a + b, আর a আর bটা বাইরে থেকে কিবোর্ড থেকে নিতে হবে। ওকে, তো অ্যালগোরিদম কি হচ্ছে না, ইনপুট 0 ইনপুট নিতে পারে, মানে ইনপুট নাও নিতে পারে, আবার ইনপুট নিতেও পারে। ওকে, এরকম নয় অ্যালগোরিদম মানে ইনপুট নেবে সব সময়ের জন্য। অ্যালগোরিদম ইনপুট
নাও নিতে পারে, যেমন এখানের ক্ষেত্রে ইনপুট নিচ্ছে না, 2 আর 5 ডাইরেক্ট বলেছি যে একটা অ্যালগোরিদম লেখো 2 আর 5 যোগ করো, তাহলে 2 আর 5 কিবোর্ড থেকে নেওয়ার দরকার নেই, সেখানে তো 5 আর 5 নিয়ে নিতে পারি, 5 আর 6 নিয়ে নিতে পারি, সেই জন্য 2 আর 5 ডাইরেক্ট যোগ করে দেবো। আর যদি বলে দুটো নাম্বারে যোগ করো, ওকে, সেই সময় হচ্ছে দুটো নাম্বার কখনো 10 হতে পারে, 20 হতে পারে, কখনো 40 হতে পারে, 50 হতে পারে, তার জন্য সি ইকুয়াল টু এ প্লাস বি লিখবো। তো ইনপুট নিতেও পারে, নাও নিতে পারে। আউটপুটের ক্ষেত্রে কি বলছে না, একটা আউটপুট অবশ্যই থাকবে। ওকে, অ্যালগোরিদম যখনই করছি তার একটা আউটপুট থাকবেই। সে আমি রান্না করি, সে রান্না খারাপ হোক, চিলি চিকেনটা খারাপ হোক, কিন্তু আমার কিছুটা একটা হবে, তো অ্যাটলিস্ট কিন্তু একটা আউটপুট পাবোই। তো অ্যালগোরিদমের আউটপুট কিন্তু একটা থাকবেই। 3 নম্বর যেটা বলছে ডেফিনাইটনেস, কি বলছে না, প্রতিটা ইনস্ট্রাকশন যেন ওয়েল ডিফাইন্ড হয়, যেন আমি বলেছিলাম আগে যে প্রতিটা ইনস্ট্রাকশন যেন ওয়েল ডিফাইন্ড হয়, যাতে যে কেউ বুঝতে পারে, সেটাকে আমরা বলছি ডেফিনাইটনেস ক্যারেক্টারিস্টিক। ফাইনাইটনেস বলছে কি, নাম্বার অফ ইনস্ট্রাকশন হচ্ছে যেন ফাইনাইট হয়, এরকম অনন্তকাল ধরে যদি চলতে থাকে, যদি তার তো আউটপুট তাহলে বেরোবেই না। ওকে, তো ফাইনাইটনেস মানে প্রতিটা নাম্বার অফ ইনস্ট্রাকশন যেন ফাইনাইট হয়। এফেক্টিভনেস মানে হচ্ছে কম সময়ে কম মেমোরি নিয়ে যেন এক্সিকিউট করে, সেটাকে আমরা বলছি এফেক্টিভনেস। আর জেনারেলিটি মানে হচ্ছে যে কোনো জিনিসের জন্য কাজ করতে পারে, যে কোনো জিনিসের জন্য কীরকম ধরনের, যেমন ধরো চিলি চিকেন তৈরি করার জন্য আমি একটা স্টেপ লিখেছি। ওকে, তো সেখানে লেখা আছে যে যে 2 মিনিটস বয়েল করো। ওকে, বয়েল ফর 2 মিনিটস। ওকে, তো কোনো একটা জায়গায় লেখা আছে বয়েল ফর 2 মিনিটস, কিন্তু আমার বাড়িতে ধরো এইটা হচ্ছে কি 500 মাংসের জন্য করা হয়েছে, 500 মাংসের জন্য, কিন্তু আমার বাড়িতে ধরো 10 জন লোক, তো 500 মাংসে হবে না, তখন আমাকে ধরো 10 জন লোকে ধরো আমার তো মিনিমাম ধরো 1.5 কেজি মাংস দরকার হবে। তো যদি 1.5 কেজি মাংস দরকার হয়, তখন কি 2 মিনিট ধরে বয়েল করতে হবে? তার থেকে তো বেশি লাগবে। তো আমি সেরকমভাবে লিখবো যে এরকম ধরনের যে 0.5 ইন্টু n, এইভাবে লিখবো, এত টাইমস বয়েল করো। ওকে, তো এখানে এন কি না, হচ্ছে ওই তোমার চিকেনের যে ওয়েট, সেই চিকেনের ওয়েটের উপর ডিপেন্ড করবে যে এনটা কি। তো সেই অ্যালগোরিদমটা কি হচ্ছে সবার ক্ষেত্রে রান করবে। তো দেখবে আমি দেখেছি যে কিছু রাঁধুনি আছে যারা 200 জনেরই রান্না করতে পারে, বা কিছু রাঁধুনি আছে যারা 30 জনের খাবারই রান্না তৈরি করতে পারে। তাকে যদি বলা হয় যে 50 জনের খাবার তৈরি করতে হবে, তো তারা কিন্তু করতে পারবে না, কারণ তারা হচ্ছে প্রপার অ্যালগোরিদম জানে না যে কত পার্সেন্টেজের সঙ্গে কত পার্সেন্ট ঘি, কত পার্সেন্টের জন্য কত পার্সেন্ট নুন দিতে হয়, তারা কিন্তু জানে না। তারা শুধু একটা জিনিসই মুখস্থ রেখেছে, হয় 30 জনের বা 200 জনের, তো তারা সেটা মুখস্থ রেখেছে, সেটাই কিন্তু রান্না করতে পারে। কিন্তু যারা ভালো রাঁধুনি হয়, তারা দেখবে কোথাও বিয়ে বাড়িতে 1200 জন রান্না করছে, কোথাও 700, কোথাও 400, কোথাও 200 জনের রান্না, সব জায়গাতেই কিন্তু টেস্টি খাবার করে দিচ্ছে, কারণ তারা প্রপার অ্যালগোরিদম ফলো করে বলে। ওকে, তো জেনারেলিটি হচ্ছে কি না, যে কোনো ইনপুটের জন্য তোমার লোক 400 হোক, 700 হোক, 1200 হোক, 2000 হোক, সবের ক্ষেত্রেই কিন্তু সেই অ্যালগোরিদমটা কাজ করবে। তো জেনারেলিটি প্রপার্টি কিন্তু থাকতে হবে অ্যালগোরিদমের ক্ষেত্রে, মানে সবসময়ের জন্য 2 আর 3-এরই যোগ করতে পারবে, 4 আর 5 দিলেই যোগ করতে পারবে না, তাহলে সেটা অ্যালগোরিদম নয়। তো জেনারেলিটি প্রপার্টি সেটাকে বলছে। ওকে, তো তাহলে অ্যালগোরিদমের কি কি ক্যারেক্টারিস্টিক রয়েছে, তা ফার্স্ট যেটা আছে, ইট মে হ্যাভ জিরো অর মোর ইনপুটস। ওকে, সেকেন্ড পয়েন্ট আউটপুট যেটা বলছে যে ইট মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান আউটপুট। ডেফিনাইটনেস কি বলছে না, ইচ অ্যান্ড এভরি ইনস্ট্রাকশন শুড বি ওয়েল ডিফাইন্ড সো এনি ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড দিস ইনস্ট্রাকশন ভেরি ইজিলি। সেটা হচ্ছে ডেফিনাইটনেস বোঝাচ্ছে যে প্রতিটা ইনস্ট্রাকশন যেন ইজিলি বোঝা যায়, যেন যে কেউ পড়ে বুঝতে পেরে যায়। ফাইনাইটনেস মানে হচ্ছে নাম্বার অফ ইনস্ট্রাকশন শুড বি ফাইনাইট, যেন এরকম অনন্তকাল ধরে না চলে যায়। এফেক্টিভনেস হচ্ছে কি, ইট মাস্ট টেক লেস অ্যামাউন্ট অফ মেমোরি, লেস টাইম টু এক্সিকিউট। ওকে, ইন এ কম্পিউটার, যখন এই অ্যালগোরিদমটা আমি কম্পিউটারে রান করব, তখন যেন খুব কম সময় এবং কম টাইম নিয়ে কিন্তু এক্সিকিউট করে। আর জেনারেলিটি হচ্ছে কি না, যে কোনো ইনপুটের জন্য এটা যেন রান করতে পারে, সেরকম ধরনেরই করতে হবে। আমি 2 আর 3 সবসময়ের জন্য রান করবে এরকম নয়, আমি কখনো 100 আর 200 যোগ করতে চাই, আমি যখন 400-500 যোগ করতে চাই, বা একটা অ্যালগোরিদমের ক্ষেত্রে যখন ধরো চিলি চিকেন তৈরি করব, আমাকে কখনো 500 গ্রাম মাংসেরও করতে হতে পারে, কখনো 1.5 কেজি মাংসেরও করতে হতে পারে, কখনো বা 5 কেজি মাংসেরও করতে হতে পারে। তো এইগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক গেল। ওকে, এরপর আসছে কমপ্লেক্সিটি অফ অ্যান অ্যালগোরিদম। তো কমপ্লেক্সিটি কি না, আমি যেটা বলেছিলাম যে কমপ্লেক্সিটি মানে কতটা টাইম নিচ্ছে আর কতটা মেমোরি স্পেস নিচ্ছে কম্পিউটারে যখন এক্সিকিউট করবে, সেটাকে বোঝাচ্ছে। তো কমপ্লেক্সিটি অফ অ্যান অ্যালগোরিদম মিনস হাউ মাচ টাইম অ্যান্ড হাউ মাচ মেমোরি
ইজ রিকোয়ার্ড টু এক্সিকিউট অ্যান অ্যালগোরিদম ইন এ কম্পিউটার। কম্পিউটারে যখন আমরা সেটা এক্সিকিউট করবো অ্যালগোরিদমটা, সেটা কতটা টাইম নেবে এবং কতটা মেমোরি নেবে সেইটাকে আমরা কি বলছি, সেই মেজারমেন্টটাকে আমরা বলছি কমপ্লেক্সিটি। ওকে, তো টাইম কমপ্লেক্সিটি মানে হাউ মাচ টাইম ইজ রিকোয়ার্ড টু এক্সিকিউট অ্যান অ্যালগোরিদম ইন এ কম্পিউটার, আর স্পেস কমপ্লেক্সিটি মিনস হাউ মাচ মেমোরি স্পেস ইজ রিকোয়ার্ড টু এক্সিকিউট অ্যান অ্যালগোরিদম ইন এ কম্পিউটার, সেটা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি বলা হচ্ছে। ওকে, তো টাইম আর স্পেস দু ধরনের কমপ্লেক্সিটি রয়েছে। ওকে, আর এগুলো হচ্ছে নোটেশন। আমি বলছিলাম না বিগ ও এন স্কোয়ার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, কখনো কখনো এরকম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এইগুলোর মানে হচ্ছে কি না, এটা কতটা ম্যাক্সিমাম লাগতে পারে, যেমন স্মল ও কতটা কম টাইম লাগতে পারে। তো এইগুলো হচ্ছে বিভিন্ন নোটেশন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করে থাকি যে অ্যালগোরিদমের কমপ্লেক্সিটিটা কত। এরকম নয় এই একটা অ্যালগোরিদম কি হচ্ছে না 24 সেকেন্ড সময় লাগে, একটা অ্যালগোরিদম হচ্ছে 10 সেকেন্ড সময় লাগে। এই 10 সেকেন্ড 24 সেকেন্ড তো ডিফারেন্ট মেশিনে ডিফারেন্ট ধরনের হবে। ওকে, প্রচণ্ড ফাস্ট যে মেশিন আছে তার ক্ষেত্রে হয়তো 10 সেকেন্ড, অন্য মেশিনের ক্ষেত্রে হয়তো 24 সেকেন্ড লাগতে পারে। সেই জন্য কি হয়, এরকম নোটেশন দিয়ে আমরা ইউজ করে থাকি যে অ্যালগোরিদমের কমপ্লেক্সিটিটা কত হতে পারে। ওকে, এরপর আছে ফ্লো চার্ট। ওকে, অ্যালগোরিদমে কীভাবে লিখবো সেটা আমি বলছি পরে। ফ্লো চার্ট কি না, অ্যালগোরিদম হচ্ছে কি এরকম স্টেপ 1 স্টেপ 2 এইভাবে লেখা হয়ে থাকে, কথায় লেখা হয়ে থাকে। কিন্তু যখন বিশাল বড় অ্যালগোরিদম হবে এই কথায় লিখে বোঝাটা খুব কষ্টকর। ওকে, তো তার জন্য দরকার কি ফ্লো চার্ট। তো ফ্লো চার্ট কি হচ্ছে না, অ্যালগোরিদমের পিকচুরিয়াল ভার্সন বা আমরা বলি সিম্বলিক্যাল ভার্সন বা গ্রাফিক্যাল ভার্সন। ওকে, এখানে অনেকেই রয়েছে যারা ম্যাগি তৈরি করতে পারো। ওকে, তো ম্যাগির প্যাকেটের পেছন দিকে দেখবে লেখা থাকে যে কিভাবে করতে হবে, স্টেপ লেখা থাকে। ওকে, স্টেপ 1 এই করুন, স্টেপ 2 বয়েল করুন, স্টেপ 3 10 মিনিট ফুটান, স্টেপ 4 সেটাকে সার্ভ করুন, এরকম লেখা থাকে। আর তার পাশে দেখবে কিছু পাত্রের মধ্যে ম্যাগিটা ভাঙছে, সেখান থেকে বাষ্প উঠছে, তো কিছু ছবি দেওয়া থাকে। তো তোমরা যখনই ম্যাগি তৈরি করো, যারা নতুন তৈরি করে বেসিক্যালি তোমরা তো জানোই, যারা নতুন তৈরি করবে তারা ওই স্টেপগুলো পড়ে না, কারণ ওটা খুব কষ্টকর। শুধু ছবিগুলো দেখে নেয় যে কি করে হচ্ছে, যে বাষ্প উঠছে মানে এটা ফোটাচ্ছে, গ্যাস অন আছে, হ্যাঁ, ওইগুলো ছবিগুলো দেখে দেখেই বুঝতে পেরে যায়। তো ফ্লো চার্ট হচ্ছে কি না, ওই যেটা হচ্ছে কথায় লেখা হয় ওইটাকে অ্যালগোরিদম বলছি, আর তার পিক্টোরিয়াল ভার্সন যেটা ছবি এঁকে এঁকে দেখানো হয়েছে সেটা হচ্ছে ফ্লো চার্ট বলছি। ওকে, তো ফ্লো চার্ট আর কিছুই নয়, ফ্লো চার্ট ইজ দ্য পিকচুরিয়াল or graphical or symbolical representation of an algorithm। অ্যালগোরিদমেরই গ্রাফিক্যাল ভার্সনটাকে আমরা ফ্লো চার্ট বলছি। তাহলে কি না, অ্যালগোরিদম আর ফ্লো চার্ট দুটোই কি দরকার না? তুমি যদি অ্যালগোরিদম পারো অ্যালগোরিদম করবে, যদি ফ্লো চার্ট পারো ফ্লো চার্ট করবে, যদি প্রোগ্রাম পারো প্রোগ্রাম পারবে। এবার কেন প্রোগ্রাম, আমরা তো ডাইরেক্ট সি প্রোগ্রাম করে দিতে পারতাম, এত তো প্রোগ্রামই রয়েছে, জাভা প্রোগ্রাম, বেসিক প্রোগ্রাম, ফোটান প্রোগ্রাম। তো হঠাৎ আমরা অ্যালগোরিদম ফ্লো চার্ট নিয়ে এত কেন ভাবছি? ডাইরেক্ট তো কম্পিউটার প্রোগ্রামিংয়ে চেক করে নেবো, প্রোগ্রামটা তৈরি করে দেখে নেবো যে হ্যাঁ আদৌ হচ্ছে কিনা। তো হঠাৎ করে অ্যালগোরিদম ফ্লো চার্ট কেন করতে গেলাম? কারণটা হচ্ছে যে ম্যাথামেটিক্সের যে ছেলেমেয়েরা বা ফিজিক্সের ছেলেমেয়েরা বা কেমিস্ট্রির ছেলেমেয়েরা তারা কিন্তু প্রোগ্রামিং পারবে না, তারা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং তারা পারবে না। কারণটা হচ্ছে কি, তারা ওইটাতে অভ্যস্ত নয়, কিন্তু তারা লজিকটা তো জানে যে কার পর কোন স্টেপের পর কোনটা করতে হবে। তো তাদের জন্যই কিন্তু এই ফ্লো চার্ট বা অ্যালগোরিদমটা আসছে, তারা যাতে ফ্লো চার্ট যে কোনো প্রবলেমটাকে সলভ করার জন্য স্টেপগুলো লিখতে পারে, তাদেরকে কম্পিউটারে রান করতে হবে না। ওকে, এটা কি ভাষাতে লেখা হয় না অ্যালগোরিদম ভাষাটা? আমরা বলি সিউডো কোড। সিউডো কোড মানে হচ্ছে না ইংলিশ না বাংলা না কি একটা ধরনের, মানে ইংলিশের মতো একটা ল্যাঙ্গুয়েজ, যেটা ইনফর্মাল ইংলিশ আমরা বলে থাকি। ইনফর্মাল ইংলিশ কোনো রকমভাবে কাউকে বলে দেওয়া আর কি। যেমন আমি এরকমভাবে বললাম, ওকে এরকম PRINT প্রিন্ট সি, এটা কি প্রপার ইংলিশ হলো? প্রিন্ট সি। ওকে, তো এই প্রিন্ট সি বা আমি বললাম সেট সি ইকুয়াল টু 5, এইগুলো হচ্ছে সব ইনস্ট্রাকশন অ্যালগোরিদমের ক্ষেত্রে। তো এইগুলোকে আমরা বলছি ইনফর্মাল হাই লেভেল ডেসক্রিপশন। তো ইনফর্মাল হাই লেভেল ডেসক্রিপশন কিছুই নয়, যেটাকে সিউডো কোড বলে থাকি। সেই সিউডো কোডে আমরা কি করি, অ্যালগোরিদম লিখে থাকি, যেটা ফিজিক্স ম্যাথামেটিক্স বা যে কোনো প্রফেশনাল লোকেরা কিন্তু এইগুলো বুঝতে পেরে যাবে ইজিলি। ওকে, তো তাদের জন্য এই অ্যালগোরিদম ফ্লো চার্টটা লেখা, যে তারা যখন কম্পিউটার প্রোগ্রাম জানে না, তারা যদি কোনো একটা প্রবলেমকে সলভ করে থাকে সেইটা তারা কিভাবে রিপ্রেজেন্ট করবে। হ্যাঁ, আর হচ্ছে অ্যালগোরিদম ফ্লো চার্ট কি ইজিলি এডিট করা যাবে। তো যারা হচ্ছে রিসার্চারে করে যে কোনো একটা যন্ত্রপাতি তৈরি করেছে বা কোনো একটা মেডিসিন তৈরি করেছে, তো তার জন্য কিন্তু ওরা কি করে, একটা ফ্লো চার্ট বা অ্যালগোরিদম তারা প্রপোজ করে যে আমি এইভাবে তৈরি করেছি বা এইভাবে করলে এই হয়,
বা এইভাবে করব না, এটা প্রবলেম হতে পারে। তো অ্যালগোরিদম ফ্লোচার্ট দিয়ে তারা রিপ্রেজেন্টেশন করে। তো তোমরাও যখন রিসার্চ করবে তখন এই অ্যালগোরিদম ফ্লোচার্ট করবে, বা যে কোনো গুরুত্বপূর্ণ যখন প্রবলেম, বিশাল বড় বড় প্রবলেমকে সলভ করবে, তোমরা কিন্তু অ্যালগোরিদম ফ্লোচার্টকে ফলো করে থাকবে। ওকে, তো ফ্লোচার্ট হচ্ছে কি না, ফ্লোচার্ট হচ্ছে গ্রাফিক্যাল অর সিম্বলিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ প্রসেস, মানে অফ অ্যান অ্যালগোরিদম। ওকে, যাতে কি হয় না, প্রতিটা স্টেপকে কিছু সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো কি কি সিম্বল না, এই সিম্বলগুলো ইউজ হয়ে থাকে। এটা ইলিপসের মতো লাগছে না, এটা বাদ দাও। এই ইলিপস হচ্ছে এইরকম ধরনের হবে। ওকে, ইলিপস। তো ইলিপস ইউজ করা হয় এটা কি জন্য না, স্টার্ট, স্টপ, এন্ড, এক্সিট, রিটার্ন, এইগুলো বোঝানোর জন্য আমরা ইলিপস ইউজ করে থাকি। প্যারালেলোগ্রাম ইউজ করে থাকি যখন আমরা কি করব না, ইনপুট নেবো, মানে কম্পিউটার থেকে ইনপুট, কিবোর্ড থেকে ইনপুট নেবো, বা কম্পিউটার যখন আউটপুট দেবে, ওকে, ইনপুট আউটপুটের ক্ষেত্রে কি করব আমরা, প্যারালেলোগ্রাম ইউজ করব। রেক্ট্যাঙ্গেল ইউজ করব কখন না, যখন কোনো প্রসেস, যখন কোনো একটা প্রসেসিং হবে, যখন কোনো প্রসেসিং হবে, ধর আমি বললাম সি ইকুয়াল টু এ প্লাস বি, তো এটা একটা প্রসেসিং হচ্ছে, যোগ বিয়োগ গুণ হচ্ছে, তখন আমি রেক্ট্যাঙ্গেল ইউজ করব। বা কোনো সময় লিখলাম সি ইকুয়াল টু 5, কোনো অ্যাসাইনমেন্ট হচ্ছে, তো অ্যাসাইনমেন্ট, যে কোনো অ্যাসাইনমেন্ট অথবা প্রসেসিং এর ক্ষেত্রে আমরা রেক্ট্যাঙ্গেল সিম্বল ইউজ করব। ডায়মন্ড কখন ইউজ করব আমরা, ফর লুপ বা হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা এই ডায়মন্ডটা ইউজ করছিলাম কন্ডিশনের জন্য। যখন কোনো কন্ডিশন ইউজ করতে যাব তখন আমরা ডায়মন্ড ইউজ করব। অ্যারো কি জন্য না, প্রতিটা সিম্বলকে কানেক্ট করার জন্য আমরা অ্যারো ইউজ করে থাকবো। আর কিছু কানেক্টর রয়েছে, এরকম ধরনের কিছু কানেক্টর রয়েছে। ওকে, এইগুলো হচ্ছে কি না, ধরো একটা পেজে আমরা একটা ফ্লো চার্ট তৈরি করতে করতে শেষ হয়ে গেল, তো আর একটা পেজে কি করব, কানেক্ট করব, তো তখন আমরা এইভাবে ইউজ করে থাকি। তো যেই পেজে শেষ হয়ে গেছে সেই পেজে এখানটা 1 দিয়ে দিলাম, আর তার পরের পেজেতে এখানে 1 দিয়ে শুরু করে দিলাম, হ্যাঁ, নতুন পেজে। তো এইভাবে কিন্তু আমরা কানেক্টরও ইউজ করে থাকি তোমার ফ্লো চার্ট তৈরি করার জন্য। ওকে, আচ্ছা, তো তো বোঝা গেল যে অ্যালগোরিদম আর ফ্লোচার্ট কি। তাহলে যে জিনিসটা জানতে হবে যে অ্যালগোরিদম মানে হচ্ছে স্টেপ বাই স্টেপ কিছু ইনস্ট্রাকশন যেটা কোনো একটা প্রবলেমকে সলভ করে। এটা হচ্ছে ফাইনাইট হতে হবে, ওয়েল ডিফাইন্ড হতে হবে এবং সিকোয়েন্সড হতে হবে পরপর। এইটা বোঝা গেছে অ্যালগোরিদম। ওকে, আর কি বোঝা গেছে না, ফ্লোচার্ট হচ্ছে কি না, অ্যালগোরিদমের পিক্টোরিয়াল ভার্সন বা গ্রাফিক্যাল ভার্সন। ওকে, কেন ইউজ করা হয়ে থাকে না, যারা প্রোগ্রামিং জানে না তারা কি করবে না, কোনো একটা প্রবলেমকে যখন সলভ করবে তারা তারা হচ্ছে এই অ্যালগোরিদম বা ফ্লোচার্টের মাধ্যমে তারা দুনিয়াকে প্রপোজ করবে যে দেখুন এই রকমভাবে করলে এই প্রবলেমটাকে সলভ করা যায়। ওকে, এবার আসছি যে অ্যালগোরিদমকে কিভাবে লিখবো। তো অ্যালগোরিদম 1 যেটা অ্যাডিশন অফ টু নাম্বারস, দুটো নাম্বারকে অ্যাড করার জন্য কি অ্যালগোরিদম রয়েছে দেখো। স্টেপ 1 আমি বলেছিলাম স্টার্ট করতে হবে, আর লাস্টের স্টেপ কি করতে হবে, স্টপ করতে হবে। ওকে, তো স্টেপ 1 স্টার্ট করেছি। স্টেপ 2 কি করব না, দুটো নাম্বারকে নিতে হবে। তো লিখছি কি না, রিড টু নাম্বারস এ অ্যান্ড বি, বা আমি এরকম ভাবেও লিখতে পারি READ, রিড এ অ্যান্ড বি। এ আর বি কে বাইরে থেকে, মানে কম্পিউটার রিড করছে, কম্পিউটার পড়ছে। তারপরে কি লিখেছি, সেট সি ইকুয়াল টু এ প্লাস বি, এ আর বি যে নিয়েছিলাম সেই দুটো যোগ হলো, যোগ হওয়ার পর সিতে সেট হলো। তাহলে এখন রেজাল্ট কোথায় আছে, সিতে রয়েছে। তারপর কি করব, প্রিন্ট সি, সিটা হচ্ছে আউটপুট বেরিয়ে যাবে। তারপর হচ্ছে স্টপ, এইটা হচ্ছে স্টেপ 5 হবে। ওকে, স্টেপ 5। তো পরপর স্টেপগুলো হবে 1 2 3 4 5। ওকে, তো দুটো নাম্বারে যোগ করতে গেলে আমাদের কি কি স্টেপ ফলো করতে হচ্ছে ভালো করে বুঝবে। আমি আরেকবার বলছি যে অ্যাডিশন অফ টু নাম্বার কিভাবে করব না, অ্যালগোরিদম তোমরা কি করে পরীক্ষা এইভাবে লিখবে, অ্যালগোরিদম অ্যাডিশন অফ টু নাম্বার, অ্যাডিশন অফ টু নাম্বারস। এরপরে হচ্ছে এরকম ভাবে লিখবে, স্টেপ 1 এ আমি কি করব না, স্টার্ট, চোখ বন্ধ করে স্টেপ 1 এ স্টার্ট লিখবো। এবার দুটো নাম্বারে যোগ করতে বলেছে, তাহলে কিবোর্ড থেকে আমাকে নিতে হবে, তাহলে কি লিখবো, রিড টু নাম্বারস এ অ্যান্ড বি, এরকম লিখতে পারি, বা রিড এ অ্যান্ড বি, এইভাবে লিখে দিলেও হবে। ওকে, আমি বলেছি ইনফর্মাল হাই লেভেল ডেসক্রিপশন, যা হোক করে বুঝতে পারলেই হলো যে আমি এটা লিখেছি, অন্যরা যদি বুঝতে পেরে যায় তার মানে এটা ঠিক। তো আগেই বলেছি অ্যালগোরিদমের ক্যারেক্টারিস্টিকে। ওকে, তারপর স্টেপ 3 তে কি করব না, সেট সি এর মানটা কি হবে না, এ আর বি এর যোগফল, এ আর বি এর যোগফলটা সি তে আসবে। তো এখন সি এর মধ্যে রেজাল্ট রয়েছে, তাহলে আমি কি করব না, স্টেপ 4 এতে কি করব, প্রিন্ট করব। কাকে প্রিন্ট করব না, সি কে প্রিন্ট করব, রেজাল্ট প্রিন্ট হয়ে গেল। ওকে, তারপরে কি করব না, প্রোগ্রামটা শেষ করে দেবো। স্টেপ 5 এ হচ্ছে স্টপ, বাস এই। এবার যদি হচ্ছে যে বিয়োগ করতে বলতো, তাহলে এই জায়গাটায় কি করব, বিয়োগ করব, মানে মাইনাস চিহ্ন দিয়ে দেবো। ওকে, তো এইভাবে আমরা অ্যালগোরিদমকে তৈরি করতে পারি। ওকে, দ্বিতীয় যে অ্যালগোরিদমটা হচ্ছে, সেই দ্বিতীয় অ্যালগোরিদমটা কি বলছে না, ফাইন্ড লার্জেস্ট অ্যামং টু নাম্বারস, দুটো নাম্বারের মধ্যে বড় কোনটা বের করো। তো দুটো নাম্বারের মধ্যে বড় কোনটা বের করবো কি করে না, স্টেপ 1 হচ্ছে স্টার্ট, স্টেপ 2 হচ্ছে দুটো নাম্বার, রিড টু নাম্বারস এ অ্যান্ড বি, বা রিড এ অ্যান্ড বি লিখলাম।
এরপর কি করব, ইফ এ গ্রেটার দ্যান বি দেন, মানে এইভাবে করতে হবে, দেন বিগের মধ্যে এটা আসবে, এলস বিগের মধ্যে বিটা আসবে। আর এই ইফ আর এই এলস এরপরে শেষ হবে এন্ড ইফ এলস, এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি কি করব, এখানটা এন্ড ইফ এলস স্টেটমেন্ট শেষ হয়েছে বলে লিখবো। এরপরে কি করব, প্রিন্ট বিগটাকে প্রিন্ট করে দেবো, বা স্টপ হয়ে গেল। তো এটা হচ্ছে স্টেপ 5 হওয়ার কথা, 7 হয়ে রয়েছে, আমি এটা চেঞ্জ করে দেবো পরে। ওকে, তো দুটো নাম্বারের মধ্যে বড় কোনটা আমি বের করতে চাইছি। তো আমি আরেকবার করছি, অ্যালগোরিদমটা কি করব না, অ্যালগোরিদম হচ্ছে কি না, ফাইন্ড বিগেস্ট অ্যামং টু নাম্বারস, দুটো নাম্বারের মধ্যে বিগেস্ট বের করব কি করে। ওকে, তো স্টেপ 1 চোখ বন্ধ করে লিখবো হচ্ছে স্টার্ট। স্টেপ 2 তাতে কি লিখবো, দুটো নাম্বার আমাকে বাইরে থেকে নিতে হবে, তাহলে লিখবো রিড এ অ্যান্ড বি। আমি নিতে পারি এম আর এন, এক্স আর ওয়াই, এরকম নিতেই পারি, নো প্রবলেম। স্টেপ 3 তে আমি কি করব না, লিখবো ইফ এ যদি গ্রেটার দ্যান বি হয়, তাহলে কে বড়, এ বড়, তাহলে আমি লিখবো দেন, ওকে দেন, তাহলে বিগের মধ্যে কে আসবে না, এ আসবে। আর এলস বলে কোলন, এই যে দেনের পর কোলন মানে এই জায়গাটা হচ্ছে ইফের বডি। আর এলস এর পর আমি কি লিখবো, বিগ ইকুয়াল টু বি, বিগের মধ্যে বি আসবে। ওকে, আর এই ইফ আর এই এলস এখানে শেষ হচ্ছে, তাহলে এখানটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো এন্ড ইফ এলস স্টেটমেন্ট, এফ এন্ড ইফ এলস স্টেটমেন্ট। তো শেষ হয়ে গেল। এরপরে কি করব না, স্টেপ 4 এ কি করব, প্রিন্ট করব কাকে না, প্রিন্ট বিগে প্রিন্ট করব। ওকে, বিগে প্রিন্ট করব। আর স্টেপ 5 এ হচ্ছে স্টপ। ওকে, তো এইভাবে দুটো নাম্বারের মধ্যে বড় কোনটা আমি অ্যালগোরিদম তৈরি করতে পারি। ওকে, তো এর পরের যে অ্যালগোরিদমটা রয়েছে সেটা আমি একটা ফর লুপ দিয়ে দেখাবো। ওকে, ফাইন্ড দ্য ফ্যাক্টর অফ এ নাম্বার, ফ্যাক্টর। ওকে, তো ফাইন্ড দ্য ফ্যাক্টর অফ এ নাম্বার। তো একটা নাম্বারের ফ্যাক্টর আমরা কি করে বের করতে পারি, একটা নাম্বারের ফ্যাক্টর বের করতে পারি। ধরো আমি বললাম যে 12র ফ্যাক্টর কত না, 12কে 1 দিয়ে ভাগ করা যায়, 12কে 2 দিয়ে ভাগ করা যায়, 12কে 3 দিয়ে ভাগ করা যায়, 12কে 4 দিয়ে ভাগ করা যায়, 12কে 5 দিয়ে করা যাবে না, 12কে 6 দিয়ে ভাগ করা যায়, 12কে 12 দিয়ে ভাগ করা যায়। তো এইগুলো হচ্ছে কি না, এইগুলো হচ্ছে 12র ফ্যাক্টর। তো এইগুলোকে প্রিন্ট করতে হবে। আমি এখানে কি প্রিন্ট করব না, 5কে প্রিন্ট করব না, 7কে প্রিন্ট করব না, 8কে প্রিন্ট করব না, এইগুলোকে প্রিন্ট করব না। তো আমি সেই ফ্যাক্টরটা বের করব। তাহলে কি করছি দেখো, স্টেপ 1 এ স্টার্ট করলাম, তারপরে কি করলাম, রিড এন মানে 12টাকে রিড করলাম। ওকে, 12 যে এন এর মান তাহলে এখন হচ্ছে 12। এরপর রিপিট স্টেপ 4, এই 4 নম্বর স্টেপটা রিপিট হবে এখান থেকে, এই যে এন্ড স্টেপ 3 লুপ, এই যে রিপিট স্টেপ লেখা আছে 3 নম্বর স্টেপে। তো এই লুপটা এখানে শেষ হচ্ছে, তার মানে এইটা বারবার ঘুরতে থাকবে, এইটা বারবার ঘুরতে থাকবে। এই জন্য আয়ের মান 1 থেকে n পর্যন্ত। তাও আয়ের মান হচ্ছে 1 থেকে n পর্যন্ত, মানে আয়ের মান কি হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে, 10 হতে পারে, 11 হতে পারে, 12 হতে পারে। তো আয়ের মান 1 2 3 4 করে আসবে। এরপর এখানে দেখো কি লেখা আছে, ইফ n কে কি করা রয়েছে না, i দিয়ে আমি ভাগ করছি, যদি ইকুয়াল টু 0 হয়ে যায়। এখানে i মানে কি, n হচ্ছে 12। ওকে, তাহলে 12কে আমি 1 দিয়ে ভাগ করছি, যদি ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে i কে প্রিন্ট করব, তাহলে 1 প্রিন্ট হয়ে যাবে। ওকে, এটা পেয়ে যাব। এরপর কি হচ্ছে না, 12কে আমি কোনটা দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করবো। ইয়েস, 12কে যদি 2 দিয়ে ভাগ করি রিমাইন্ডার কি হবে, 0 হবে, পার্সেন্টেজ রয়েছে। তো 0 যখন হবে তখন কি আইটা প্রিন্ট করবে, তার মানে 2 প্রিন্ট করবে। 3-এর ক্ষেত্রেও রিমাইন্ডার 0 হবে, 4-এর ক্ষেত্রেও রিমাইন্ডার 0 হবে। এবার 5-এর ক্ষেত্রে কি হবে না, n যদি 12 হয় তাকে যদি 5 দিয়ে ভাগ করি, এটা কি ভাগশেষ এ কি 0 হবে, ভাগশেষ 0 হবে না। তো 5-এর ক্ষেত্রে কি হবে না, এটা রান করবে না। তো তার পরের বারেরটা ঘুরবে, আয়ের মান যখন তারপর হচ্ছে 6 হবে, তখন আবার আই প্রিন্ট করবে। ওকে, তো এখানে এই কন্ডিশনটা দেওয়া রয়েছে। তো এইভাবে আমরা কি করতে পারি, ফ্যাক্টরকে প্রিন্ট করতে পারি। ওকে, আর এখানে ইফ ইউজ করেছি, এখানে এন্ড ইফ দিয়ে শেষ করব। তো এই কন্ডিশনের জন্য এটা রান করতে থাকবে। ওকে, আর এটা হচ্ছে একটা লুপ। তো এইরকম লুপ ঘুরতে থাকবে। ওকে, এইরকম লুপ হচ্ছে এইরকম ধরনের লুপ ঘুরতে থাকবে। ওকে, এই লুপের ভেতরে একটা করে কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনটা চেক করবে। তো আয়ের মান যখন 1 এর জন্য এটা কি কন্ডিশনটা ট্রু, ইয়েস প্রিন্ট করবে। আয়ের মান 2 এর জন্য কি কন্ডিশনটা ট্রু, এটা প্রিন্ট করবে। আয়ের মান 3 এর জন্য কি কন্ডিশন ট্রু, ইয়েস প্রিন্ট করবে। 4 এর জন্য
ইয়েস 12% 4 মানে ইকুয়াল টু 0, ইয়েস, তো 4 প্রিন্ট করবে। 5-এর জন্য 12% 5 ইকুয়াল টু 0, না, তখন এটা প্রিন্ট করবে না। ওকে, তারপরের লুপটা ঘুরবে, তার মানে ছয়টার ক্ষেত্রে কিন্তু 12% 6 মানে ইকুয়াল টু 0, ইয়েস, 6-এর ক্ষেত্রে 6টা প্রিন্ট করবে, এটা প্রিন্ট করবে। তারপরে 7-এর ক্ষেত্রে করবে না, 8-এর ক্ষেত্রে করবে না, 9, 10, 11, 12-র ক্ষেত্রে করবে। করার পর যখনই আয়ের মান n হয়ে যাবে, 12 হয়ে যাবে, তখন এখান থেকে বেরিয়ে চলে যাবে বা স্টপ। ইয়েস, ততক্ষণ আমি পেয়ে গেছি, ফ্যাক্টরগুলো পেয়ে গেছি। ওকে, তো এইভাবে আমি কিন্তু ফ্যাক্টর বের করতে পারি। ওকে, তারপরটা দেখো যে কি করে আমি ফ্যাক্টোরিয়াল বের করব। তো ফ্যাক্টোরিয়াল বের করতে গেলে আমাকে যেটা জানতে হবে, তো ফ্যাক্টোরিয়াল ধরো আমি বলছি n এর ফ্যাক্টোরিয়াল বের করতে চাইছি। তো n এর ফ্যাক্টোরিয়াল মানে n গুণিত n-1 গুণিত n-2 এরকমভাবে গুণিত 2 গুণিত 1। ওকে, এরকম ধরনের চলতে থাকবে, তাই তো? তো আমি যদি 5-এর ফ্যাক্টোরিয়াল বের করতে চাই, তার মানে কি না 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1। তো আমি এইটা কিভাবে করব? ওকে, তো আমরা কি করতে চাইছি না ফ্যাক্টোরিয়াল বের করতে চাইছি। ওকে, তো কিভাবে করব? তো অ্যালগরিদমটা হচ্ছে কি, অ্যালগরিদম কি না ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার, কোন একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করব। তাহলে স্টেপ 1 এখানে কি করব না স্টার্ট। ওকে, স্টেপ 2 সেখানে কি করব না একটাই নাম্বার নিতে হবে, রিড n বলে আমি নিলাম, মানে n এর মান হচ্ছে এখন ধরো 5। এরপর স্টেপ 3-তে আমি কি করব না সেট f ইকুয়াল টু 1 বলে আমি রাখলাম। ওকে, f ইকুয়াল টু 1 কেন পরে বুঝতে পারবে। স্টেপ 4-এ কি করছি না রিপিট স্টেপ, কোন নম্বর স্টেপ না এর পরে যে স্টেপ থাকবে, রিপিট স্টেপ 5 ফর আয়ের মানটা কি হবে না আয়ের মানটা হবে তোমার 1 থেকে 1 টু n পর্যন্ত যাবে। 1 টু n মানে 1 থেকে 5 পর্যন্ত যাবে। তো মানে আয়ের মান প্রথমে 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে। এরপরে আমি কি করছি না স্টেপ 5-এ কি করছি না সেট f ইকুয়াল টু f মানে আগে যে 1 ছিল এই 1, সেই 1 গুণিত i। ওকে, তো i এর সঙ্গে গুণ হয়ে যাবে, গুণ হয়ে f এর মধ্যে স্টোর হবে। তাহলে এখন f এর মান কত না f এর মান হচ্ছে 1 আর i এর মান হচ্ছে 1, তাহলে 1 গুণিত 1 মানে 1। তারপরের বারে কি হচ্ছে i এর মান কত হবে, i এর মান 1 যোগ হয়ে যাবে। তো আমি এখানে লিখতেও পারি i ইকুয়াল টু i প্লাস 1। আর এখানটা কি করব না এখানটা লিখবো এন্ড স্টেপ কত নম্বর লুপ, এই হচ্ছে স্টেপ 4 লুপ। তো এই লুপটা এরকম ভাবে ঘুরতে থাকবে বারবার। ওকে, তো i এর মান 1 হবে, 2 হবে, 3 হবে, আর সেটা কি হচ্ছে f এর সঙ্গে গুণ হয়ে হয়ে f এর মধ্যে তৈরি হবে রেজাল্টটা। আর লাস্টে কি করব স্টেপ 6-এ কাকে প্রিন্ট করব না প্রিন্ট f কে প্রিন্ট করে দেবো। আর স্টেপ 7-এ কি করব স্টপ। ওকে, তো এইভাবে আমরা ফ্যাক্টোরিয়াল বের করতে পারি। অনেক পদ্ধতি রয়েছে। অনেকে কি করে বলছে যে এই আয়ের মান এই 1 থেকে n এইরকম না করে অন্যভাবেও করা যেতে পারে। যে ধরো আমি আয়ের মানটা এখানে এরকম করলাম i ইকুয়াল টু n টু 1, মানে আয়ের মান n থেকে মানে 5 থেকে 1 পর্যন্ত যাবে। তাহলে এই জায়গাটায় আমি কি করব না i ইকুয়াল টু i প্লাস 1 না i মাইনাস 1 করব। না প্রথমে আয়ের মান হচ্ছে 5 হবে, তারপরে আয়ের মান 4 হবে, তারপর 3 হবে, 2 হবে, 1 হবে, আর এখানটা গুণ হতে থাকবে। ওকে, তো এখানে কিভাবে গুণ হচ্ছে না প্রথমে f ইকুয়াল টু f এর মান 1 ছিল আর আয়ের মান 1, তারপরের বারে কি হচ্ছে না এটা f এর মধ্যে রয়েছে, তারপরের বারে ওই f এর সঙ্গে 2 গুণ হবে, তারপরে 3 গুণ হবে, তারপর 4 গুণ হবে, তারপর 5 গুণ হবে। তো ওই রেজাল্টটাই f এর মধ্যে থাকবে, তো 120 সেই fটা কিন্তু প্রিন্ট করে দিতে পারবো। ওকে, তো এইভাবে আমরা অ্যালগরিদম লিখতে পারি। তো ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার। তারপরে রয়েছে কি না ক্যালকুলেট সাম অফ 1 টু n, যে 1 থেকে n পর্যন্ত নাম্বারে যোগ করতে হবে। ওকে, তো 1 থেকে n পর্যন্ত নাম্বার যোগ করতে গেলে কি করব দেখো রিপিট স্টেপ 5 মানে 5 নম্বর স্টেপটা রিপিট করব 1 থেকে n পর্যন্ত, আর সেটাকে কি করব যোগ করছি। তো সাম ইকুয়াল টু সাম প্লাস i, তো i এর মান 1 2 3 4 একটা লুপের মধ্যে এটাই বারবার ঘুরতে থাকবে, বারবার এটাই ঘুরতে থাকবে, আর i এর মান 1 2 3 4 হতে থাকবে। তাহলে কি হচ্ছে সামের মধ্যে আগে কি রেখে দিয়েছি 0 রেখে দিয়েছি, সেই 0-র সঙ্গে আমি কি করব 1 2 3 4 এইগুলো গুণ করতে যোগ করতে থাকবো। যখন আমরা গুণ করব তখন দেখবে এই একটা 1 নিচ্ছি, কারণ 1 এর সঙ্গে গুণ করলে যেমন ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে 1 এর সঙ্গে গুণ করছিলাম, কারণটা কি ফ্যাক্টোরিয়াল 1 এর সঙ্গে গুণ করছিলাম যাতে 1 এর সঙ্গে যারই গুণ করি না কেন ভ্যালু চেঞ্জ হবে না।
আর যোগ করব যখন, তখন সামের মানটা 0 করব, আর যখন ফ্যাক্টোরিয়াল করছি f ইকুয়াল টু নিচ্ছি 1 বলে। ওকে, তো যে কোনো ভেরিয়েবল নিতে পারি। তো শুধু একটু মনে রাখবে যে যখন যোগ করব তখন এই সামের মধ্যে একটা 0 রেখে দেবো, আর যখন গুণ করব সাম বা এফ এর মধ্যে তখন 1 রেখে দেবো। ওকে, তো এইভাবে আমরা কি করতে পারি না, যোগ করে দিলেই বাস এক থেকে যদি বলে এরকম প্রোগ্রাম যে ক্যালকুলেট সাম অফ 1 to 100, ওকে, তাহলে এখানে এই যে রিড এন যে লেখা আছে, এই রিড এন আর লিখবো না, তখন লিখবো এন সেট এন ইকুয়াল টু 100। তো আমাকে কিবোর্ড থেকে নিতে হবে না, এন এর মানটাই বলে দিচ্ছি 100, বা আমি এই লাইনটা লিখবই না, ওকে, শুধু এই জায়গাতে লিখে দেবো 100, বাস, যে আয়ের মান 1 থেকে 100 পর্যন্ত হবে। ওকে, তো এখানে তো অনেক অ্যালগরিদম রয়েছে, যেমন এলসিএম জিসিডি এটা রয়েছে। তো এলসিএম জিসিডি হচ্ছে কি না, ওকে, তো গসাগু আর লসাগু, তো এইটা কিভাবে করব, তো আমি এখানে আসি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তারপর আমি গসাগু লসাগুটা আসছি। ওকে, তো ধরো এম বলে একটা মান নিয়েছি, যার মান হচ্ছে 12 আর এন হচ্ছে 8। ওকে, তো আমি কি করছি, এদের দুজনের কি বের করব না, আমি গসাগু বের করতে চাইছি। ওকে, তো আমি কি করব না, 12কে আমি 8 দিয়ে ভাগ করব। ওকে, 12কে আমি 8 দিয়ে ভাগ করব। তো এইটা হচ্ছে এম আর এটা হচ্ছে এন, তাহলে এম কে এন দিয়ে ভাগ করব, বুঝা গেছে? তো 8 একে 8, 9 10 11 12, এখানে পাচ্ছি 4। তো এই 4টা কি, এইটা হচ্ছে আর মানে রিমাইন্ডার। ওকে, এটা হচ্ছে রিমাইন্ডার, আর আমি রেজাল্ট পেয়েছি কত, এখানে 1। এরপরে কি, আর এর মানটা যদি 0 হতো তাহলে আনসার কত না, এই এনটাই আনসার, তাই না? কারণ যেই এন দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে সেইটাই তো আনসার হয়ে যাবে। কিন্তু যদি না হয় তখন কি হবে না, তখন আমরা এইরকম ভাবে করি, তো তখন আমরা কি করি না, এই 4কে আবার এরকম 8 দিয়ে ভাগ করে দিই, এইটা, এই যে জিনিসটা এইটা এখানে চলে আসে। ওকে, তো এখন হচ্ছে এম আর এন কোনটা না, এখন হচ্ছে এম আর এন হচ্ছে কোনটা হবে না, এখন হচ্ছে এম আর এন হচ্ছে, এখন এম আর এন হচ্ছে, এইটা হচ্ছে এম আর এটা হচ্ছে এন। ওকে, তাহলে এম এর মানটা হয়ে যাচ্ছে, এন এর মানটা হয়ে যাচ্ছে এম। এবার কি লিখবো না, 4 দুগুণে 8। ওকে, এরপর কি 0, তো এটা হচ্ছে রিমাইন্ডার। তো রিমাইন্ডার যদি 0 হয় তাহলে আনসার কত, 4। তাহলে জিসিডি ইকুয়াল টু কত হচ্ছে, 4। কিছু বোঝা গেল? তো আমি ধরছি দুটো নাম্বার নিলাম, দুটো পজিটিভ নাম্বার 12 আর 8। তাহলে আমি কি করব না, 12কে 8 দিয়ে ভাগ করব। তাহলে আমি কি করছি না, এরকম বের করছি যে আর ইকুয়াল টু এম পার্সেন্টেজ এন। দেখো এম পার্সেন্টেজ এন, কেন এটা লিখলাম এম পার্সেন্টেজ এন না, এম কে এন দিয়ে ভাগ করব, ভাগ শেষ দেখব। এবার আর এর মান যদি 0 হয়ে যায় তাহলে আনসার কত না, এন ইজ দ্য আনসার। কিন্তু এখানে এনটা আনসার নয়, কারণ আর এর মানটা 0 হয়নি। তখন কি করলাম না, আর এর মান যদি 0 না হয় তখন আমরা কি করছি না, এম এর মধ্যে এন এর যে ভ্যালুটা ছিল, এই ভ্যালুটা সেটা এম এর মধ্যে পুট করলাম, আর এন এর মধ্যে আর এর যে মানটা ছিল, যে রিমাইন্ডারটা, সেটা পুট করলাম। তারপরে কি করলাম, আবার এই ভাগটা করতে থাকলাম, আর ইকুয়াল টু এম পার্সেন্টেজ এন। তারপরে আবার দেখছি যে আর এর মান 0, তাহলে জিসিডি কত না, জিসিডি হচ্ছে 4, এই 4 জিসিডি পেয়ে গেলাম। ওকে, তাহলে জিসিডি পেয়ে যাব। আর এলসিএমটা কি করে পাবো না, এই যে এম আর এন, এই দুটোকে যদি গুণ করে দিই, ধর আমি লিখলাম পি ইকুয়াল টু এম গুণিত এন, তাহলে পি এর মধ্যে কত রয়েছে, পি এর মধ্যে তাহলে রয়েছে 196। ওকে, 196। তো এরপরে যদি আমি এলসিএম বের করি, তাহলে এলসিএম ইকুয়াল টু কি না, পি মানে এই দুটোর যে গুণফল এম আর এন, এই পি ডিভাইডেড বাই কাকে ডিভাইড করব না, জিসিডি। তাহলে 196কে যদি 4 দিয়ে ভাগ করি আমি পাবো বোধহয় 24। ওকে, তো এইটা হচ্ছে আমার কি এলসিএম। ওকে, তাহলে এলসিএম এইটা পাবো মানে তোমার লসাগু। তাহলে গসাগু আর লসাগু কি করে বের করলাম বুঝতে পারছো? ওকে, তো দেখা যাক এখানে অ্যালগরিদমটা কিভাবে করা আছে। তো এখানে লেখা রয়েছে না, প্রথমে লেখা আছে স্টেপ 1 স্টার্ট, তারপরে কি রিড এম আর এন কে আমি নিয়ে নিলাম কিবোর্ড থেকে।
এরপর একটা মজার জিনিস, এখানে যদি এম এর মানটা 8 নিই, এন এর মানটা যদি 12 নিই, তাহলে কি হবে? 8কে কি এরকম 12 দিয়ে ভাগ করব? হবে না। তাহলে কি দুটোকে কি করব? এক্সচেঞ্জ করে নেব। সেই জন্য এখানটা লেখা রয়েছে এন যদি গ্রেটার দেন এম হয় তাহলে ইন্টারচেঞ্জ করে দাও এম আর এন। তাহলে এখন এম কত? না এখন এম 12 আর এখন এন হচ্ছে 8। তো যদি এনটা বড় হয়ে যায় তাহলে ইন্টারচেঞ্জ করে দেবো। ওকে, তারপর আমরা কি করব? ক্যালকুলেশন করব। তারপর লেখা রয়েছে নাকি পি ইকুয়াল টু এম গুণিত এন। তাহলে পি এর মধ্যে কি না 12 আর 8 যে গুণফল সেটা পি এর মধ্যে রেখে দিয়েছি। এরপর আমি কি করেছি না আর বের করেছি রিমাইন্ডার। আর যদি ইকুয়াল টু 0 হয় তাহলে জিসিডি পেয়ে গেলাম এন। ওকে, গো টু স্টেপ 7। স্টেপ 7-এ চলে যাব, কারণ পেয়ে গেছি তো। জিসিডি যখনই পেয়ে যাব তখনই এখানে কি স্টেপ 7-এ চলে যাব। তো গো টু স্টেপ 7। তো এখানে এলসিএম ইকুয়াল টু কি না পি ডিভাইডেড বাই জিসিডি। তো এলসিএম পেয়ে গেলাম, জিসিডি পেয়ে গেলাম, তাহলে দুটোকে প্রিন্ট করে দিলাম, স্টপ। কিন্তু যদি আর এর মানটা 0 না হয়, এটা যদি ফলস হয়, তাহলে এই পার্টটা রান করবে, এলস পার্ট। তো সেখানে কি রয়েছে না এন এর মানটা এম এতে ঢুকালাম, আর এর মানটা এনে ঢুকালাম, আর স্টেপ 5 মানে আবার এই স্টেপ 5-এ চলে যাবে, আবার এই রিমাইন্ডারটা বের করতে থাকবে। তো আবার রিমাইন্ডার বের করব। তো পরের বারের রিমাইন্ডার কি হচ্ছে? 0 হলো। তারপরে কিন্তু জিসিডি পেলাম আমরা 4। ওকে, তো এইভাবে আমরা এলসিএম আর জিসিডি বের করতে পারি। তো তোমাদের একটা সালের কোশ্চেন দেখাই। দেখো তোমাদের একটা সালে পড়েছে, এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে রাইট অ্যান অ্যালগরিদম টু ফাইন্ড এইচসিএফ অ্যান্ড এলসিএম। কিছু বোঝা গেল? এইচসিএফ মানে জিসিডি আর এলসিএম। ওকে, তো অফ টু ডিস্টিংক্ট পজিটিভ নাম্বার এম আর এন। তাহলে এই প্রবলেমটা সলভ করতে পারবে আশা করছি। ওকে, তো এইচসিএফ আর এলসিএম, এই যে কোশ্চেনটা আমি এখনই করলাম, ওকে, অ্যালগরিদমটা যেটা করলাম সেটাই কিন্তু এর আগের বারে কিন্তু পড়েছিল, এইচসিএফ আর এলসিএম। ওকে, তো এই হচ্ছে প্রবলেমটা। ওকে, তো একদম সোজা না কঠিন? আচ্ছা, তোমরা বুঝতে পারছো আমি জিজ্ঞেস করিনি, আমি একদম রিপ্লাই তোমাদের সঙ্গে ইন্টারাক্ট একদম করিনি। তো তোমাদের বলো, এটা বুঝতে পারছো কঠিন না সোজা হচ্ছে, না একটু ফাস্ট যাব না স্লো যাব? বুঝতে পারছি। ওকে, আচ্ছা, অ্যালগরিদম আর ফ্লোচার্ট যারা ম্যাথামেটিক্স পার্ট 3-তে রয়েছে তাদের ক্ষেত্রে তো প্রচুর নাম্বারের পড়বে, হ্যাঁ। আর যারা সেমিস্টারে রয়েছে তাদের ক্ষেত্রে খুব কম সংখ্যক পড়বে। ওকে, মানে প্রায় 20 নাম্বার থেকে 25 নাম্বার পড়বে শুধু অ্যালগরিদম ফ্লোচার্ট যারা পার্ট 3 ম্যাথামেটিক্সের রয়েছে। ওকে, তো একটু ভালো করে এগুলো দেখবে। আচ্ছা, এরপরে যে অ্যালগরিদমগুলো রয়েছে সেটা হচ্ছে কি না সাম অফ ডিজিট অফ অ্যান ইন্টিজার। ওকে, তো এরকম ধরনের সাম অফ ডিজিট অ্যান্ড ইন্টিজার মানে হচ্ছে এরকম ধরনের যে আমি বললাম 125, তার মানে আমাকে ক্যালকুলেট করতে বলছে 1 + 2 + 5 মানে হচ্ছে টোটাল কত হলো না 8। তো 8 ডিসপ্লে করব, তো কিভাবে করব? তো আচ্ছা, 125 থেকে আমি 5টাকে কেটে নেবো, কি করে করব? 5টাকে যদি আমি বাদ দিতে চাই তাহলে কিভাবে করব? তো 5টাকে যদি বাদ দিতে চাই আমি এইভাবে করতে পারি, তো যে ধরো এটা এন এর মান হচ্ছে 125, তাহলে আমি কি করব? আর ইকুয়াল টু এন পার্সেন্টেজ 10। তাহলে 10কে যদি আমি ভাগ করি আর রিমাইন্ডার কত হবে? তাহলে 5 বেরিয়ে যাবে। তাহলে আর এর মধ্যে কি পাবো? 5। এটা তাহলে আর হবে। আর এই যে এনটা রয়েছে, এনটাকে আমি কি করব? 10 দিয়ে ভাগ করে দেবো। আর 10 দিয়ে ভাগ করলে কি হচ্ছে? 12.5 হবে, তাই তো? 12.5। যেহেতু আমি এর ইন্টিজার পার্টটা নেবো, তাহলে কি হচ্ছে? শুধু 12 পাবো। তাহলে এন এর মধ্যে এখন 12 পাবো, আর আর এর মধ্যে কত পাবো না লাস্টের এই 5টা পাবো। ওকে, আর এর মধ্যে এই 5টা পাবো, কারণ কোনো নাম্বারকে আমি যদি 10 দিয়ে ভাগ করে রিমাইন্ডার বের করি তাহলে এই নাম্বার লাস্টের নাম্বারটা কেটে যাবে তাতে। ওকে, সেটাকে যদি ভাগ করে দিই তাহলে লাস্টের নাম্বারটা এখানে কেটে রয়ে গেল, আর এটা 12 হয়ে যাবে। ওকে, তো এইভাবে আমরা কি করব? এই 5টাকে কি করব? এস ইকুয়াল টু এস প্লাস এই যে 5 মানে আর, এই 8টাকে যোগ করতে থাকবো একটা জায়গায়, তাহলে কি হবে না যোগফলটা বেরিয়ে যাবে। ওকে ওকে ওকে, তো এখানে সেম জিনিস এখানে করা রয়েছে। তো এইটা এবার কত দূর পর্যন্ত ভাগ করতে থাকবো? তো এন এর মান তারপরে 12 হলো, তারপরে আবার এন কে কি করব? আবার 10 দিয়ে ভাগ করব, 1 হবে। তারপরে এন কে কি করব? আবার 10 দিয়ে ভাগ করব, 0 পেয়ে যাব। তো এন এর মান যতক্ষণ না 0 হচ্ছে, এন নট ইকুয়াল টু 0, ওকে, এন নট ইকুয়াল টু 0 আমি এইভাবেও লিখতে পারি, অনেকে কি লিখে এরকম ভাবেও লিখে, কারণ অ্যালগরিদম কি হচ্ছে এরকম সি এর ভাষায় যে লিখতে হবে তার কোনো মানে নেই, হ্যাঁ। তো এইরকম ভাবে ম্যাথমেটিক্যাল নোটেশনও আমি দিতে পারি। সেখানে আর এর মানটা বের করেছি, সেই 8টাকে সামের সঙ্গে যোগ করছি আর এন কে 10 দিয়ে ভাগ করে যাচ্ছি, বাস
এইভাবে চলতে থাকছে যতক্ষণ না এনটা 0 হচ্ছে, তাহলে কি হচ্ছে আমি যোগফলটা পেয়ে যাব। এরপর যদি আমি কোনো একটা নাম্বারকে রিভার্স করি, ধরো নাম্বারটাকে এই 125 দিয়েছি, আমার এটা 521 হয়ে যাবে, এটা রিভার্স করব। তো তার জন্য এর পরের অ্যালগরিদমটা রয়েছে। ওকে, তার জন্য এই পরের অ্যালগরিদম রয়েছে, রিভার্স করব কি করে। ওকে, তো যতক্ষণ না n 0 হচ্ছে সেই একই প্রসেস, শুধু এই জায়গাটা একটু চেঞ্জ করে দিলাম। যে সাম যে আছে সেটা হচ্ছে কি না সাম গুণিত 10 প্লাস আর। তো আমার যদি 125 নিই, তাহলে 125 প্রথমে সামটা কত না, প্রথমে সামটা হচ্ছে 0 গুণিত 10 প্লাস 5, তাহলে আমার সামের মধ্যে কত আসবে না 5 আসবে। ওকে, তারপরের বারে 5 গুণিত 10 মানে 50, আর আর এর মান আসবে 2, কারণ 12 থেকে 2 কাটবে, তারপর 2, তাহলে পাবো কি না 52। তো তারপরের বারে সামে গুণিত 52 গুণিত কি হচ্ছে না 10 প্লাস তারপরের বারে 8টা আসবে, এইটা 1, তাহলে হচ্ছে কি 520 আর 1 মানে 521। তো কিভাবে আমরা একটা রিভার্স করতে পারবো কোনো একটা নাম্বারকে, তো তার জন্য এই প্রোগ্রামটা দেওয়া রয়েছে। ওকে, রিভার্সে নাম্বার। ওকে, তারপরে যেটা রয়েছে যে প্যালিন্ড্রম চেক করব কোনো একটা নাম্বারকে। প্যালিন্ড্রম মানে ধরো কোনো একটা নাম্বার আমি বললাম 515, তাকে রিভার্স করলাম 515 বেরিয়ে গেল। ওকে, 515 বেরোলো। এই দুটো নাম্বার যদি সেম হয়ে যায় তখন তাকে আমরা বলবো প্যালিন্ড্রম নাম্বার। ওকে, তো প্যালিন্ড্রম নাম্বার মানে রিভার্স করলেও সেম থাকবে। তো একই স্টেপ আমি ফলো করেছি, শুধু ওই দেখো এই যে যোগফলটা বের করেছি, মানে রিভার্স করার যে প্রোগ্রামটা তাই করেছি। করার পর এখানে শুধু চেক করছি যে এই যে এন যে মানটা যে 515, এই এন যে মানটা সেটা আমি কে এর মধ্যে রেখেছি, তাহলে কে এর মধ্যে এখন কত রয়েছে 515, আর রিভার্স করার পর সামের মধ্যে রয়েছে 515। এই দুটো যদি সেম হয়ে যায় তাহলে বলবো নাম্বারটা প্যালিন্ড্রম, আর এলস এর ক্ষেত্রে লিখবো নাম্বারটা প্যালিন্ড্রম নয়। ওকে, তো একই প্রোগ্রামকে সামান্য একটু চেঞ্জ করে দিলেই কিন্তু বিভিন্ন ধরনের অ্যালগরিদম হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে ফিবোনাকি সিরিজ। তো ফিবোনাকি সিরিজ দেখো, ফিবোনাকি সিরিজ কি বলছে না যে কোনো নাম্বার, ধরো আমি বললাম প্রথম দুটো নাম্বার হচ্ছে 0 আর 0, তাহলে এর পরের নাম্বারটা কি হবে না লাস্টের দুটো যোগফল, তাহলে 0 আর 0কে যোগ করলে কত হবে 0, তাই তো। ওকে, তাহলে তার পরের নাম্বারটা হবে 0। ওকে, তো প্রথম দুটো নাম্বার আমি এরকম 0 0 দিয়েছি, আমি যদি এরকম নিতাম 0 আর 1 নিতাম, তাহলে তার পরের নাম্বারটা কি হবে 0 1 এর যোগফল 1, তাহলে তার পরের নাম্বারটা কি হবে লাস্টের দুটো যোগফল, তাহলে 1 আর 1 এর যোগ করলে 2, 2 আর 1 এর যোগ করলে লাস্টের দুটো যোগফল 2 আর 1 এর যোগ করলে 3, 3 আর 2 এর যোগ করলে কত হচ্ছে 5। এইটাকে আমরা কি সিরিজ বলি, এটাকে আমরা ফিবোনাকি সিরিজ বলি। ওকে, তো প্রথম দুটো নাম্বার নিয়ে নেব 0 আর 1। ওকে, ওকে, সেই তারপরে যে দুটো নাম্বারের যোগফল কি হচ্ছে তার পরের নাম্বারটা হবে, তার আগের যে দুটো যোগফল সেটা এইটা বেরোবে এইভাবে। তো দেখো এটা একটা পরীক্ষায় পড়েছিল, দেখো 5-এর দাগের বি, এই 5-এর দাগের এর 2, draw a flow chart to print the first 20 prime numbers of the Fibonacci series বলে এখানে সিরিজটা দিয়ে দিয়েছে। ওকে, তো ফিবোনাকি সিরিজটা বের করতে বলেছে, তো এইটা হচ্ছে ফ্লো চার্ট বের করতে বলেছে। তো আমরা যদি অ্যালগরিদম পারি ফ্লো চার্ট ইজিলি করতে পারবো। ওকে, তো এখানে কি নিয়েছি দেখো, তো কিভাবে কাজটা করছি দেখো এখানে। ওকে, তো আমি দেখাবো যে ফিবোনাকি সিরিজ যেগুলো রয়েছে সেটা কিভাবে কাজ করছে দেখো। ওকে, ওকে, তো ধরছি আমি দুটো নাম্বার নিচ্ছি, এখানে দেখো স্টার্ট করেছি এটা রিড এন। তো রিড এন মানে এখানে রিড এন লিখবো না, এখানে তোমাদের যে প্রবলেমটা পড়েছে এখানে বলেছে যে 20 খানা মানে 20 খানা, তাহলে এখানটায় রিড এন না লিখে লিখবো সেট এন ইকুয়াল টু 20। তো বাইরে থেকে যদি নিই যে 100 খানা প্রিন্ট করতে হবে তখন আমি রিড এন লিখবো, কিন্তু যদি বলেই দেয় যে যে 20 খানা প্রিন্ট করো তাহলে এরকম এন ইকুয়াল টু 20 লিখে দেবে। ওকে, আচ্ছা, তো এখানে এ আর বি এর মান, এর মান কত, বি এর মান কত না এর মান 0, বি এর মান 1, তো এর মান 0, তো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে 1টা হচ্ছে বি। ওকে, এরপরে কি করব না প্রিন্ট এ আর বি কে প্রিন্ট করে দিচ্ছি, তাহলে 0 আর 1 প্রিন্ট হয়ে গেছে, দুটো নাম্বার তো প্রথম প্রিন্ট করে দিতেই হবে, দুটো নাম্বার নিয়েছি এবং দুটো নাম্বারকে প্রিন্টও করে দিচ্ছি, তো 0 1 প্রিন্ট হয়ে গেল। এরপরে কি করব আয়ের মান 3 থেকে শুরু করেছি কেন না অলরেডি তো দুটো প্রিন্ট হয়ে গেছে, অলরেডি তো দুটোকে প্রিন্ট করে দিয়েছি, তাহলে আয়ের মান 3 থেকে শুরু করে এন পর্যন্ত, মানে আয়ের মান 3 থেকে এখানে 20 পর্যন্ত হবে। ওকে,
n থেকে 20 পর্যন্ত হবে। তো 3 থেকে 20 পর্যন্ত বাকিগুলো প্রিন্ট হবে। ওকে, এরপর কি করেছি না সি এর মানটা বের করেছি। তো সি এর মান কত হবে, এ আর বি এর যোগফল। তাহলে এ আর বি এর যোগফল কত হচ্ছে, 0 আর 1 এর যোগফল কত হবে 1, এটা হচ্ছে সি। ওকে, এর পরেরটা কি হবে, এই যে সিটা প্রিন্ট হয়ে গেল, এই সিটা প্রিন্ট করে দিলাম, তো এই 1টাও প্রিন্ট হয়ে গেল। তাহলে এই পর্যন্ত প্রিন্ট হয়ে গেল, 0 প্রিন্ট হয়ে গেল, 1 প্রিন্ট হয়ে গেল, 1 প্রিন্ট হয়ে গেল, প্রিন্ট সি। এরপরে এই দুইটাকে প্রিন্ট করব কি করে, না আগে এই এর মান, এটা কত ছিল 0, বিটা কত ছিল 1, এখন এইটা এ হবে, এটা বি হবে। তাহলে কিভাবে করব, না লিখব এ ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি। মানে এর যে মানটা সেটা 0টার দরকার নেই, তো এটার দরকার নেই, এখন এই মানটা দরকার। তাহলে এইটাকে এ করতে হবে, এইটাকে বি করতে হবে। তাহলে বি এর মানটা এতে রাখবো, তো বি এর মানটা কি করছি এতে রাখছি, সি এর মানটা কি করছি বিতে রাখছি। এরপরে এটাকে কি করছি ঘুরিয়ে দিচ্ছি, এইটাই হচ্ছে ঘুরতে থাকবে। তো এখন এ আর বি এর মান কত, 1 আর 1। তাহলে নতুন একটা সি পাবো, সেটা কি, সেটা হচ্ছে নতুন সি, যেটা হচ্ছে সেই সি এর মানটা হচ্ছে কত না 2। সেম জিনিস আবার এইটা হয়ে যাচ্ছে এ, এটা হচ্ছে বি, এরকম ভাবে ঘুরতেই থাকবে। এইটা এ, এটা বি হয়ে যাচ্ছে। তারপরে কি সি যখন ক্যালকুলেট করবো তখন হয়ে যাবে 3। তো এইভাবে ক্যালকুলেট হতে থাকবে। তো ফিবোনাকি সিরিজ এইভাবে আমরা জেনারেট করতে পারি। তো প্রথম দুটো নাম্বার এ আর বিকে নিয়ে নেবো, সেই দুটোকে প্রিন্ট করে দেবো। তারপরে সি এর মানটা কি করব, যোগ করে করে বের করব এবং সেটাকে প্রিন্ট করতে থাকবো। এবার শুধু প্রিন্ট করলেই নয়, এ আর বিকে যদি আমি এই জায়গাটা যদি আমি না লিখতাম, এই জায়গাটা আমি না লিখতাম, তাহলে সবসময়ের জন্য কত প্রিন্ট হতো, সবসময়ের জন্য 0 আর 1 এর যোগফলই বেরোতো, 1 1 1 বেরোতো। তা নয়, তো বি এর মানটা এতে চলে যাবে, সি এর মানটা বিতে চলে যাবে। তাহলে কি হচ্ছে, এইটা এ, এটা বি প্রথমবার হলো, তারপরে এ বি এটা হবে, তারপরে এ বি এটা হবে, তারপরে এ বি এটা হবে। এইভাবে কিন্তু ফিবোনাকি সিরিজটা আমি প্রিন্ট করতে পারি। ওকে, তো এইটাও কিন্তু পরীক্ষায় পড়েছিল, তোমাদের ফ্লো চার্ট পড়েছিল, এটা আমি অ্যালগরিদমটা বললাম। ওকে, তো অসংখ্য তোমাদের অ্যালগরিদম ফ্লো চার্ট রয়েছে। তো এটা হচ্ছে ছোট থেকে বড়, আমি একটুখানি শুধু বলে দিচ্ছি, সব অ্যালগরিদমকে কভার করা খুব মুশকিল, হাজার হাজার অ্যালগরিদম রয়েছে। এটা হচ্ছে ছোট থেকে বড় সাজানোর জন্য, এই যে বাবুল শর্ট, যে আমি 5 3 8 দিয়েছি, একে কি করব 3 5 8 করব, ছোট থেকে বড় সাজাবো বা বড় থেকে ছোট সাজাবো, 8 8 5 3, এইভাবে বড় থেকে ছোট সাজাবো। তো তার জন্য এইটা, তো এখানে হচ্ছে স্টার্ট করেছি রিড এন, মানে কখানা নাম্বার না 10খানা নাম্বার, সেই 10খানা নাম্বার কি কি না A1 A2 A3 A4। তো সেটা এইভাবে আমরা কিন্তু ক্যালকুলেট করছি। পরে যদি সময় হয় তাহলে আমরা এটা নিয়ে আরও ডিসকাস করব। তোমরা শুধু এটা একটু জেনে রাখো যে এটা হচ্ছে শর্টিং, ছোট থেকে বড় সাজানোর জন্য। ওকে, আর এখানে একটা জিনিস রয়েছে, দেখো এই জায়গাটা একটুখানি বলে দিই, যে এই জায়গাটা রয়েছে কি না, যদি এ প্রথম মানটা দ্বিতীয় মানটার থেকে যদি বড় হয় তখন এক্সচেঞ্জ করবে, তার মানে এটা ছোট থেকে বড়, এটা হচ্ছে ছোট থেকে বড়র জন্য। যদি বড় থেকে ছোট হয় তাহলে এই জায়গাটা কি করব, লেস দেন করে দেবো। ওকে, তো এই জায়গাটা চেঞ্জ করলেই ছোট থেকে বড় আর বড় থেকে ছোট এটা আমরা চেঞ্জ করতে পারবো। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে কি যে মিন বের করব, যে এন খানা নাম্বার রয়েছে তার মিন বের করব। মিন মানে গড় বের করব কি করে। সেম জিনিস, আমি এন খানা 10খানা নাম্বার নিয়ে নিলাম, এন এর মান 10 নিতে পারি। তো x1 x2 x3 এর মানগুলো নিয়ে নিলাম, আর সেইটাকে কি করলাম, যোগ করলাম, সাম ইকুয়াল টু সাম প্লাস xi। তো সাম ইকুয়াল টু সাম প্লাস xi মানে কি না, আমরা কি করব, প্রথমে সাম বের করব, যে সামেশন অফ xi। তো i এর মানটা কি হচ্ছে না 1 থেকে n পর্যন্ত। তো x1 x2 x3 এই সামটা বের করলাম। তো সামটা এইটার জন্য এইটা, মানে এই ফাংশনটাকে ক্যালকুলেট করার জন্য এই প্রোগ্রামটা। এরপরে কি করব না মিন বের করব। তো মিন মানে কি না, মিন মানে কিছুই নয়, মিন মানে হচ্ছে কি না, মিন হচ্ছে কি না 1/n, এটা যেটা আছে সেটা 1/n। তো সাম যেটা আছে সেটাকে n দিয়ে ভাগ করে দিলাম, বাস মিন পেয়ে গেলাম, মিনটাকে প্রিন্ট করে দিলাম। তো এইভাবে কিন্তু আমরা অ্যালগরিদম করতে পারি মিন বের করার জন্য। ওকে, তো এখানে হচ্ছে মিডিয়ান, এটা দেওয়া রইলো, এত থিওরি তো বলা মুশকিল। এটা হচ্ছে একটা নাম্বারকে প্রাইম নাম্বার চেক করব কি করে, মানে প্রাইম মানে বুঝতে পারছো, যেটা হচ্ছে যেমন হচ্ছে মানে কোন একটা নাম্বার, যে ধরো 5, 1 এবং 5 দিয়েই ভাগ করা যাবে 5কে, তাই না, 1 এবং 5 দিয়েই ভাগ করা যাবে, আর কোনো নাম্বার দিয়ে ভাগ করা যাবে না। ধরো 13 মানে 1 আর 13কে দিয়েই ভাগ করা যাবে। তো কোন একটা নাম্বার আমি নিয়ে নেবো, সেই নাম্বারটা চেক করব এটা প্রাইম কি নট প্রাইম। হ্যাঁ, তো সেইটার জন্য আমি এই প্রোগ্রামটা করে রেখেছি। তো এখানে কি করব না, এন এর মান দেখো, ধরো 5কে আমি চেক করতে চাইছি, তো 1 আর 5 দিয়ে তো ভাগ করা যাবে, তাহলে আমি 2 এবং তার 5-এর আগের নাম্বার 4, 2 থেকে 4 পর্যন্ত নাম্বার দিয়ে যদি ভাগ করি, এই যে 2 থেকে n-1 পর্যন্ত নাম্বার দিয়ে যদি ভাগ করি, তাহলে কি হচ্ছে, কোনো সময় ভাগ যাবে, যদি ভাগ যায় তাহলে f = 1 লিখবো। যদি f এর মান 1 হয়ে যায় তাহলে বলবো নট প্রাইম,
আর এফ এর মান যদি জিরো থেকেই যায়, আগে এফ এর মান জিরো রেখে দিয়েছি, জিরো যদি থেকেই যায় তাহলে বলবো প্রাইম। ওকে, তো কোনো নাম্বার প্রাইম কি প্রাইম নয় সেটা চেক করার জন্য আমরা কি করব না, অনেক সময় এটা এরকম যে 2 থেকে 4 পর্যন্ত নয়, ধরো আমি বলছি যে 51 প্রাইম কি প্রাইম নয়, আমি একে 2 থেকে 50 পর্যন্ত নাম্বার দিয়ে ভাগ করব না, 2 থেকে এর স্কোয়ার রুট পর্যন্ত, স্কোয়ার রুট মানে হচ্ছে আমি এটাকে এরকম রুট ওভার অফ এন এই নাম্বার পর্যন্ত নাম্বার দিয়ে ভাগ করে দেখব, যদি ভাগ করা যায় তাহলে তো ভাগ করা যাবেই, আর এর পরের নাম্বার থেকে তো কোনো ভাগ করা যাবেই না। ওকে, তো এই নাম্বার পর্যন্ত চেক করতে পারি, বা এর 2 থেকে n-1ই এখন শিখে রাখো। ওকে, একটু কম সময় লাগবে এটা যদি করতে। তো এইভাবে কিন্তু আমরা অ্যালগরিদম লিখতে পারি প্রাইম নাম্বার চেক করার জন্য। ওকে, আচ্ছা আচ্ছা সাইন এক্স, তো আমরা জানি যে সাইন এক্স এর একটা কি সাইন এক্স হচ্ছে একটা কি না, একটা তোমার ইনফাইনাইট সিরিজ। ওকে, তো সাইন এক্স মানে হচ্ছে এক্স মাইনাস এক্স 3/3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স 5/5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স 7/7 ফ্যাক্টোরিয়াল, এরকম চলতেই থাকবে ইনফাইনাইট সিরিজ। তো এই সাইন এক্স, কস এক্স, লগ এক্স এইগুলো যখন বের করব, তো এরকম ধরনের ইনফাইনাইট সিরিজ, তো সেইগুলো কিভাবে করব, তো তার জন্য এই প্রোগ্রামগুলো দেওয়া রয়েছে। এই প্রোগ্রামগুলো তো তোমার এক একটা দিন লাগবে, তো তোমরা এইগুলো দেখবে যে বুঝতে পারছো কিনা, শুধু আমি কটা পয়েন্ট বলে দিচ্ছি। যে রিপিট স্টেপ এখানে লেখা রয়েছে কি, ওকে এই জায়গাটা লেখা রয়েছে রিপিট স্টেপ 5 to n, এখানে লেখা রয়েছে ফর এভার, মানে ঘুরতেই থাকবে। স্টেপ 4 এটা এরকম ধরনের ঘুরতেই থাকবে। স্টেপ 4 কোথায়, রিপিট স্টেপ 5 to 9 এই পর্যন্ত। ওকে, এই পর্যন্ত ঘুরতেই থাকবে সারাক্ষণ। এবার কখন ব্রেক করবে, তাহলে ঘুরতেই যদি থাকে তাহলে ক্যালকুলেশন শেষ হবে কখন, তাই না? তো দেখো এখানে লেখা আছে গো টু স্টেপ 11, তো এখানটাই শেষ হয়ে যাবে। কখন শেষ হবে না, যদি এই টি এর মান মানে এরর টার্ম যদি হয় এইটার থেকে যদি বেশি হয়ে যায়, তখন মানে এই যে টার্মগুলো যে যোগ করছি এই টার্মের মান যদি এর থেকে যদি বেশি হয়ে যায় আর যোগ করার দরকার নেই। ওকে, তো সাইন এক্স এর ধরো আমি বললাম সাইন 30 মান কত, তো সাইন 30 মান হচ্ছে 0.5। ওকে, কিন্তু আমার রেজাল্ট আসবে 0.4999, ওই যে সামান্য একটা এরর আসবে এখানটায়। ওকে, তো সেই জন্য এখানটা দেওয়া রয়েছে। তো এই প্রোগ্রামটা একটু দেখবে, আর এখানে লেখা রয়েছে 3.14/180, মানে π/180 দিয়ে আমি গুণ করেছি, কারণ এটা রেডিয়ানে বের করার জন্য। ওকে, 180 দিয়ে গুণ করেছি, এটা একটু দেখবে সাইন এক্স। আর যারা পার্ট 3-তে রয়েছে ম্যাথামেটিক্স পার্ট 3, তারা এইগুলো অবশ্যই রাখবে মনে। হ্যাঁ, তো কস এক্স এর জন্য এইটা এই ফর্মুলা। ওকে, ম্যাট্রিক্স অ্যাডিশনের জন্য ম্যাট্রিক্স অ্যাডিশন অ্যালগরিদম, আর এটা হচ্ছে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। আমি এই নোটটা দিয়ে দেবো, সবাই রাখবে সামনে। আর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। ওকে, আচ্ছা এরপরে আসছি কি না, এইগুলো তো গেল আমার অ্যালগরিদম। তো আমি ফ্লো চার্ট কী করে তৈরি করব, শুধু তো অ্যালগরিদম জানলে হবে না, শুধু ফ্লো চার্টও জানতে হবে। তো অ্যালগরিদম আর ফ্লো চার্ট আমি বলেছিলাম যে পিক্টোরিয়াল ভার্সন, তো আমি একটা ফ্লো চার্ট দেখাবো যে কিভাবে করতে হয়। ওকে ওকে, তো কিভাবে ফ্লো চার্ট করছি দেখো। তো ফ্লো চার্টের আমি বলেছিলাম কি কি সিম্বল রয়েছে, ইলিপস রয়েছে, এই সিম্বলগুলো রয়েছে। একটা হচ্ছে ইলিপস রয়েছে স্টার্ট অ্যান্ড স্টপ বোঝানোর জন্য, একটা হচ্ছে প্যারালেলোগ্রাম রয়েছে, একটা হচ্ছে ডায়মন্ড রয়েছে, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল রয়েছে, কিছু অ্যারো রয়েছে এরকম ধরনের অ্যারো রয়েছে, কিছু কানেক্টর রয়েছে এরকম ধরনের কানেক্টর। ওকে, এইগুলো রয়েছে। ওকে, তো আমি এই সব সিম্বল দিয়েই কিন্তু তৈরি করব। তো অ্যাডিশন অফ 2 নাম্বার, দেখো প্রথমে লেখা রয়েছে স্টার্ট, তাহলে স্টার্টের জন্য কি লিখবো, স্টার্টের জন্য ইলিপস, আর এই ইলিপসের ভেতরে লিখবো স্টার্ট, বাস। তারপরে হচ্ছে স্টেপ 2-তে রিড 2 নাম্বারস এ অ্যান্ড বি। তো রিড মানে হচ্ছে ইনপুট, তো ইনপুটের জন্য প্যারালেলোগ্রাম ইউজ করব। তো এই রকম ভাবে প্যারালেলোগ্রামে লিখবো কি READ, রিড এ বি। ওকে, এ আর বি। তারপরে লেখা রয়েছে C = A + B, এটা কি প্রসেসিং, কোন একটা প্রসেসিং বা অ্যাসাইনমেন্ট, তো তার জন্য রেক্ট্যাঙ্গেল ইউজ করব। তো রেক্ট্যাঙ্গেল ইউজ করব। আচ্ছা, অ্যারোগুলো যেন কানেক্ট হয়। হ্যাঁ, আমি পরীক্ষার অনেক খাতা দেখেছি এরকম ধরনের অ্যারোগুলো কানেক্ট করে না, এখানটা একটুখানি দিয়ে দিল ব্যাস। ওকে, C = A + B, এ আর বি যোগ হয়ে গেল। এরপর কি করব না, সেটাকে প্রিন্ট করব, সি কে প্রিন্ট করব। তো সি কে প্রিন্ট করে দিলাম, প্রিন্ট সি বলে তারপরে কি করব, স্টপ করব। তো স্টপ হচ্ছে ইলিপস, স্টপ। ওকে, তো এইভাবে আমরা ফ্লো চার্ট করব। তো অ্যালগরিদমেরই একটা পিক্টোরিয়াল ভার্সন।
দ্বিতীয় যে অ্যালগরিদমটা রয়েছে সেটার ফ্লোচার্ট আমি দেখাচ্ছি যেটা কিভাবে হচ্ছে। তো প্রথমে রয়েছে স্টার্ট, তো স্টার্টের জন্য কি না এটা START স্টার্ট। তারপর রয়েছে রিড টু নাম্বার সি অ্যান্ড বি, তো তার জন্য আমি কি করব না প্যারালেলোগ্রাম ইউজ করব, রিড এ বি। তারপরে কি রয়েছে না কন্ডিশন, কন্ডিশনের জন্য আমরা কি ইউজ করি না ডায়মন্ড ইউজ করি, ডায়মন্ড। তো ডায়মন্ডে কি লিখবো না ইজ এ কি গ্রেটার দ্যান বি কোশ্চেন মার্ক। তো এটা হতে পারে ট্রু, হতে পারে ফলস। ওকে, তো যদি ট্রু হয় তখন কি বিগের মধ্যে এ আসবে, তো বিগের মধ্যে এ আসবে, তো আমি এখানে রেক্ট্যাঙ্গেলের মধ্যে লিখব বিগ ইকুয়াল টু এ, আর ফলসের মধ্যে এখানে লিখব বিগ ইকুয়াল টু বি, বিগ ইকুয়াল টু বি। ওকে, তারপর কি করব এই দুটোকে জুড়ে দেবো, আর এই জায়গাটায় কি করব প্রিন্ট করব, এই যে প্রিন্ট, প্রিন্টের জন্য কি না প্যারালেলোগ্রাম। ওকে, তো এখানে ছোট করে লিখছি প্রিন্ট বিগ, আর তারপরে হচ্ছে কি ইলিপস স্টপ। ওকে, তো এটা হচ্ছে কি না তোমার লার্জেস্ট নাম্বার বের করার জন্য, দুটো নাম্বারের মধ্যে লার্জেস্ট নাম্বারের জন্য ফ্লো চার্ট। ওকে স্যার যখন ট্রু আর ফলস লিখছি তখনও কি ওই তীর চিহ্নটা দিতে হবে? ইয়েস, সব জায়গাতে, এখানে সব জায়গায় তীর চিহ্নগুলো দেবে। হ্যাঁ, এগুলো সব জায়গায় তীর চিহ্নগুলো দেবে এরকম, ঠিক আছে, সব যেন কানেক্ট হয়। আচ্ছা, আমার হ্যান্ডরাইটিংটা খুব ভালো বলে আমি এটা ছড়ি ছড়ি লিখছি, তো তোমরা একটু ভালো করে লিখবে। ওকে ওকে, তারপর ফাইন্ড দ্য ফ্যাক্টর অফ এ নাম্বার। তো ফ্যাক্টর অফ এ নাম্বার আমি একটাই যদি বের করতে চাই, দেখি আমি একটা ভদ্র করে লেখার চেষ্টা করি। এটা হচ্ছে স্টার্ট, তারপরে কি করব এটা প্যারালোগ্রাম রিড এন, তারপরে বলছে রিপিট স্টেপ। এটা কিভাবে করবে দেখো, স্টার্ট, এটা হচ্ছে রিড এন, আর রিপিট স্টেপ 4 ফর i ইকুয়াল টু 1 টু n। তো এইভাবে করতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে লুপের জন্য হেক্সাগোনাল একটা, হেক্সাগোনাল। তো এখানে লিখবে ডু ফর i ইকুয়াল টু 1 টু n। ওকে, i ইকুয়াল টু 1 টু n। এরপর এখানে কি করছি না এর ভেতরে কি রয়েছে না ইফ, এইটা, তো এখানে লিখবো ডায়মন্ড ইজ n পার্সেন্টেজ i ইকুয়াল টু 0, মানে এইটা যা লেখা আছে, তারপর কোশ্চেন মার্ক। তো এটা হতে পারে ট্রু, হতে পারে ফলস। তো যদি ট্রু হয় তাহলে এখানটা হচ্ছে প্রিন্ট করবে, প্রিন্ট মানে হচ্ছে প্যারালেলোগ্রাম। ওকে, তো প্রিন্ট আই, আর এখানে ফলস হলে কিছুই করবে না, তো এই দুটোকে জুড়ে দেবো। তারপর কি এই লুপটা শেষ হচ্ছে, এখানে লুপটা শেষ হচ্ছে, তো এই জায়গাটায় কি হচ্ছে এরকম ডট ডট দিয়ে কানেক্ট করবে এটাকে, এটা হচ্ছে শেষ হচ্ছে। ওকে, এইভাবে। আর এরপরে কি করব না স্টপ, স্টপ। তো লুপ যখন করবে এরকম একটা বাবল করে দেবে। ওকে, বাবল দিয়ে এরকম করে ঘুরিয়ে দেবে, আর এই জায়গাটায় হচ্ছে কি না কন্ডিশনটা রাখবে, এই কন্ডিশনটা। ওকে, তো এইভাবে তুমি ফ্লো চার্ট তৈরি করতে পারো। ওকে, তো অনেক বড় বড় ফ্লো চার্ট রয়েছে, তো এইগুলো করতে পারবে আশা করছি। হ্যাঁ, তো ফ্লো চার্টের সিম্বলগুলো জানলেই করতে পারবে। ওকে, তো আমরা লুপের জন্য কি দেখলাম, লুপের জন্য হেক্সাগোনাল দিলাম, যখনই এরকম থাকবে তখন হচ্ছে এরকম ধরনের একটা হেক্সাগোনাল ইউজ করবে। ওকে, হেক্সাগোনাল এইটা। আর এটা দেখো কোথায় শেষ হচ্ছে, এটা এই জায়গাতে শেষ হচ্ছে এইটা। তো এই জায়গাতে কি হচ্ছে না যাবতীয় এই জিনিসটা কিন্তু এই জায়গাটা থাকবে, ঠিক আছে। আর এখানটা একটা গোল করে দিয়ে এটা কি করবে না এইটা হচ্ছে কানেক্ট, এই হচ্ছে লুপ, এটা তীরচিহ্ন দিয়ে দেয়, মানে এটা এইভাবে ঘুরতে থাকবে। তো এইভাবে আমরা কিন্তু ফ্লো চার্ট তৈরি করতে পারি। ওকে, তো তোমাদের যেটা ফ্লো চার্ট করেছিল যে ফিবোনাকি সিরিজের, ওকে, তো ফিবোনাকি সিরিজের ফ্লো চার্ট যদি হয় তাহলে কি রকম করবে। ওকে ওকে, তো প্রথমে কি লিখবো না এটার জন্য কি না এটার জন্য এই সিম্বল ইউজ করব, তারপরে এটার জন্য এই সিম্বল ইউজ করব রিড। আচ্ছা, সেট এইটার জন্য কি করব রেক্ট্যাঙ্গেল ইউজ করব, প্রিন্ট এটার জন্য কি করব প্যারালেলোগ্রাম ইউজ করব, আর রিপিট এটার জন্য কি করব এই হেক্সাগোনাল ইউজ করব। ওকে, ডু তার মধ্যে ডু বলে লিখে দেবো, ডু বা এটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে এই জিনিসটা কি লিখবো না এটা রেক্ট্যাঙ্গেল ইউজ করব, এটা হচ্ছে প্রিন্ট সি, এটার জন্য প্যারালেলোগ্রাম ইউজ করব। আর এই দুটোকে কি করব একসঙ্গে রেক্ট্যাঙ্গেলে ইউজ করে দিতে পারবো, কারণ দুটোই তো অ্যাসাইনমেন্ট। আর এখানে যে শেষ হচ্ছে, তো এখানটা একটু বাবল দিয়ে কি করব না এই দিক দিয়ে এটাকে ঘুরিয়ে দেবো, এই যে লুপে এটা এই দিক দিয়েও ঘুরাতে পারি, এই দিক দিয়েও ঘুরাতে পারি।
আর লাস্টে হচ্ছে স্টপ, বাস এইগুলোকে কানেক্ট করে দেবো পরপর, হয়ে গেল। ওকে, তো এইভাবে আমরা কিন্তু ফ্লো চার্ট তৈরি করতে পারি। বল